আচ্ছা, তো বলছিলাম যে ফাইনালে 4টা টপিক আছে। তার মধ্যে একটা কতদিন হয়েছে ডিএসসিপি। সেই ডিএসসিপির উপরে আজকে একটা ইয়া দিবা, ক্লাস পারফরমেন্স ছিল একটা, মনে আছে? ক্লাস পারফরমেন্স জি পরীক্ষা। স্যার। ওইটাই এএলএমএস এ না, আমি একটা প্যাকেট ট্রেসারের ফাইল দিব। ওই আগের মিড টার্ম পরীক্ষা যেরকম দিত পিকে, পিকে একটা ফাইল ছিল, সেই পিকে ফাইল হচ্ছে তুমি কমপ্লিট করবা। তারপরে পার্সেন্টেজটা আমাকে অ্যাকচুয়ালি বলবা না, তুমি হলো ইএলএমএস একটা ইয়া উইন্ডো ওপেন করা থাকবে, সেই উইন্ডোতে আপলোড করে দিবা সময়ের মধ্যে। হ্যাঁ, তবে ওইটা অ্যাসাইনমেন্ট না যে তুমি আজকে দিলাম কালকে আপলোড করলাম। আজকে দিব, ক্লাসের মধ্যে 15-20 মিনিট টাইম দিব, তারপরে হচ্ছে 15-20 মিনিট টাইম দিব, তারপরে হলো তুমি ওই টাইমের মধ্যেই ক্লাসের মধ্যে করে আপলোড দিবে। কি বলতেছো? ডিএইচসিপি আর সকেট একবারে দেওয়া যায় না মানে? বুঝি নাই। ডিএইচসিপি আর সকেট একবারে কি দিব? না স্যার, আমরা আলাদা আলাদাই পরীক্ষা দিই স্যার। উনি মেবি বলতেছে দুইটা পরীক্ষা একসাথে। ডি সকেটের উপর কোনো পরীক্ষা নাই? কে বলছে তোমাকে সকেটের উপর পরীক্ষা হবে? সকেটের উপর কোনো পরীক্ষা হবে না, শুধুই ডিএসসিপির পরীক্ষা হবে। যে পরীক্ষাটা গত ক্লাসে নেওয়ার কথা ছিল, জাস্ট আমার ফাইলটা ভুল করা ছিল। ফাইলের মধ্যে কিছু স্টিল একটু দুইটা ভুল আছে, বাট আরো আরো কিছু ভুল ছিল। ওগুলা হচ্ছে আমি ঠিকঠাক করে আজকে ফাইল আনছি। সো হ্যাঁ, এমন কোনো বাকভাল্য পরীক্ষা না যে তোমাকে সামনের দিন পরীক্ষা দিতে হবে, আজকে পরীক্ষা দিতে পারবো। আচ্ছা, তো মোটামুটি যেটা বলতে চাচ্ছিলাম যে ক্লাস পারফরমেন্স, ক্লাসেই যারা আজকে আসছো মোটামুটি নাম্বার পাবা, সোজা কথা। আচ্ছা, তো আসুন, আমাদের একটা ল্যাব হয়েছে, আরেকটা ল্যাব হলো আজকে যেটা শুরু করবো সেটার নাম হলো, যদিও এটা আমাদের ল্যাব ম্যানুয়ালে পরে আছে, বাট আমরা পরের জিনিস আগে শুরু করতেছি। ইনফ্যাক্ট ল্যাব ম্যানুয়ালের সবচেয়ে লাস্টে এটা, ল্যাব 8। হ্যাঁ, সেটা হচ্ছে সকেট প্রোগ্রামিং। সকেট প্রোগ্রামিংটা কেন পড়াচ্ছি আগে? তার কারণ হচ্ছে আমাদের যে প্রজেক্ট, টার্ম প্রজেক্ট একটা হবে, ছোট আকারের একটা টার্ম প্রজেক্ট, সেটাও হবে সকেট প্রোগ্রামিং এর উপর। আমি চাচ্ছি আজকে সকেট প্রোগ্রামিং পড়ায় আজকেই টার্ম প্রজেক্টটা দিয়ে দিতে, যাতে তুমি কিছুদিনের মধ্যে শেষ করে ফেলতে পারো। আচ্ছা, তো ফাইনালে বলছিলাম মনে আছে যে 4টা টপিকের ওপর তো তোমার ইয়া হবে, পরীক্ষা হবে। তার মধ্যে অনলাইনও হবে, অনলাইন মানে ওই প্যাকেট ট্রেসারে যে পিকে ফাইলে তুমি পরীক্ষা দাও সেটা। আরেকটা হবে কি, কুইজ, ইএলএমএস। অনলাইন যেটা হবে সেটা আসলে প্যাকেট ট্রেসারে তো আর সকেট প্রোগ্রামিং হয় না, তো সেটা হবে হচ্ছে ল্যাব 5, 6, 7-এর উপরে, অর্থাৎ পিএসসিপি আর যে দুইটা আছে। আর কুইজটা হবে হলো 5, 6, 7 তো থাকবেই, তার সাথে এখানে হচ্ছে 8ও থাকবে। অর্থাৎ তোমার ফাইনাল পরীক্ষায় সকেট প্রোগ্রামিংটা থাকবে অবভিয়াসলি শুধুই কোথায়, কুইজে। সকেট প্রোগ্রামিং তো প্যাকেট ট্রেসারে হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, তাহলে আসো আমরা হলো কথা না বলে আমরা শুরু করে দিই। সকেট প্রোগ্রামিং পড়াবো। দেখো, তোমাদের সকেট প্রোগ্রামিং এমন একটা জিনিস যেটা সম্পর্কে হয়তো বা ওই স্যার তাহলে মানে মিডের পর অনলাইন একটা হচ্ছে? না, একটা হয়েছে, একটা হবে কে বলছে? স্যার আপনি যে ল্যাব 5, 6, 7 মিলায় একটা লিখছেন। ফাইনাল কুইজ এটা, এটার সাথে এটা ক্লাস পারফরমেন্স না, বোঝা গেছে? জি স্যার। ফাইনাল কুইজে মনে আছে মিড টার্ম কিভাবে দিছো, একটা অনলাইন একটা কুইজ, জি তাই না? স্যার। এটাও ফাইনালটাও সেরকম হবে, সেটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ক্লিয়ার? এটার সাথে ক্লাস পারফরমেন্সের কোনো সম্পর্ক নাই। জি স্যার। ঠিক আছে, কি বলতেছিলাম? হ্যাঁ, আচ্ছা, বলতেছিলাম যে সকেট প্রোগ্রামিং এমন একটা জিনিস, অনেকেরই ওই জাভা কোর্স করতে যায়, জাভা বলতে বোঝাচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে যায়, একটু আধটু দেখা হয়েছে, হয়তো বা অন্য কোনো সময়ও দেখছো, সমস্যা নেই। আহ, তবে এই ইন্টারনেটে এই সকেট প্রোগ্রামিং এর কন্টেন্টের কোনো অভাব নেই। গাদা গাদা টিউটোরিয়াল আছে, ইউটিউব ভিডিও আছে, সবই আছে, দেখতে চাইলে দেখতে পারো। বাট আমার মনে হয় এই যে আমরা ল্যাব ম্যানুয়ালে আসলে ওইখান থেকেই জিনিসগুলো আসলে কপি করে কাট পেস্ট করে একটা ইয়ার মতো, নোটের মতো এখানে বানানো আছে। সো আন্দাজি ল্যাব ম্যানুয়াল না পড়ে ইন্টারনেট হাতড়ানোর দরকার নাই। আগে একটু এই পিডিএফটা ভালো মতো পড়ো, ল্যাব ল্যাব ম্যানুয়াল। তারপরে এই যে আমি এটাও দিচ্ছি, এটা আরেকটা ছোট্ট একটা পিডিএফ আছে, এটাও ইন্টারনেট থেকে নেওয়া। এই
এই দুইটা যদি পড়ো আমার মনে হয় ইন্টারনেটে সময় নষ্ট করার কোড দেখে দেখে দরকার নাই। বোঝা গেছে কথাটা? এই যে আমি সকেট প্রোগ্রামিং পড়াবো, একটা টার্ম প্রজেক্ট দিব, তবুও দেখা যাবে তোমরা এগুলা কিছুই দেখো নাই, না দেখে ইন্টারনেট থেকে একটা আন্দাজি কোড কপি পেস্ট করে বসাই দিছো। এই কাজটা করো না। বোঝা যাচ্ছে যে কজন আসছো, এই কপি পেস্ট অনলাইন এখানে ধরার কোনো উপায় নেই, সেই চিন্তা করে তুমি হচ্ছে কপি পেস্টের দিকে যাও না। আমরা এখানে তোমাকে কোড প্রোভাইড করতেছি। এই যে দেখছো এখানে হচ্ছে বেশ কিছু কোড নিয়ে আসছি, এই কোডগুলো আমি লাইন বাই লাইন বুঝাই দিব, যাতে করে তোমার এই পিডিএফ গুলা পড়তে এলে ম্যানুয়ালে যা আছে সেগুলো পড়তে যেন সমস্যা না হয়। আর তবুও আন্দাজি গুগলে একটা লাইন সার্চ দিয়ে যে কোড পাবা ফার্স্টেই সেই কোডটা ধরে বসাই দিও না। এরকম করলে আসলে আহ, পড়াশোনার ইয়া করা বৃথা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এইটাই এনাফ, এই দুইটা পিডিএফ মোটামুটি আমার কাছে এনাফ মনে হয়েছে। তারপরও না বুঝলে ইয়া করতে পারো, বাট আগে এগুলো দেখো। তো সকেট, তাই না? ইন্ট্রোডাকশন টু, আমাদের ল্যাব ইয়াটার নামই হচ্ছে ইন্ট্রোডাকশন টু সকেট প্রোগ্রামিং। তো সকেট প্রোগ্রামিং মানে হলো যে তুমি অলরেডি থিওরিতে সকেট কনসেপ্টের সাথে পরিচয় হয়ে আসছো, রাইট? এমন কেউ আসো যে সকেট সম্পর্কে ধারণা নেই, থিওরিতে শুনি নাই? এমন কি কেউ আসো? আমার ক্লাস করতেছো, নাহলে মামুন এলাই স্যারের ক্লাস করতেছো, চ্যাপ্টার 2 এ স্যার সকেট পড়াইছে না অ্যাপ্লিকেশন লেয়ার পড়ানোর সময়? বলো তো কোন জায়গায় সকেটটা আসলে বেশি, কোন থিওরির কোন সেই টপিক যেখানে এই সকেটের ইয়াটা লাগছে, কনসেপ্টটা লাগছে? স্যার ট্রান্সপোর্ট লেয়ারে তো স্যার অ্যাপ্লিকেশন লেয়ার ট্রান্সলেটর হচ্ছে যে কানেকশন স্যার। কানেকশন না, কিন্তু আমি বললাম থিওরির কোন টপিকটা যেখানে সকেটের কনসেপ্টটা তোমার ইউজ করতে হয়েছে? প্রশ্নেও ভিডিও একটা প্রশ্ন আসছিল। স্যার ওই যে ডিমাল্টিপ্লেক্সিং আর মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং আর ডিমাল্টিপ্লেক্সিং এর সময় আমার হচ্ছে সকেটের কনসেপ্টটা লাগছে, তাই না? যে জি স্যার। প্রত্যেকটা সকেট থেকে ডেটা নিয়ে আমি হচ্ছে এরকম হেডার অ্যাড করবো, এরকম কথা ছিল। আবার ডিমাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে আমার এই ডেটাটা আমি কোন সকেটে পাঠিয়ে দিব, যে প্রসেসের ডেটা সেই সকেটের কাছে পাঠিয়ে দিব, রাইট? আমার মনে হয় আমার আমার যারা ক্লাস করছো, যারা আমার কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করো, তাদের আসলে সকেট নিয়ে কোনো কনফিউশন নাই, আমি এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা অন্য সেকশনের ক্লাস করো আমি জানি না তাদের কি অবস্থা, আশা করি মিলাইতে পারবো যা বলতে যাচ্ছি। হ্যাঁ, তো সকেট জিনিসটা আরেকবার বলি, ওই থিওরি পড়তে যাই দেখো তো এরকম ছবি দেখছো, আমি এটা একটু ইয়া করি, দেখছো না এরকম দুইটা ডিভাইস, এই গোলগুলা কি? গোলগুলা দিয়ে আমরা বুঝাই হচ্ছে প্রসেস, প্রসেস, আর এই চার কোণাটা দিয়ে হচ্ছে সকেট। সো আমরা বুঝাইতে চাচ্ছি যে আমাদের যে এই যে 5টা লেয়ার আছে, অ্যাপ্লিকেশন আর ট্রান্সপোর্ট, সকেটটা কই থাকে? এই অ্যাপ্লিকেশন আর ট্রান্সপোর্টের মাঝখানে যে লাল দাগ দেওয়া, যে বাউন্ডারিটা, এই বাউন্ডারির মধ্যে হচ্ছে মানে আমরা বোঝাচ্ছি যে সকেটটা আসলে বসে আছে। তো জিনিসটা কি সকেটটা বলতো, যে তুমি প্রোগ্রামিং এর সাপেক্ষে যেখানে লেখছে প্রোগ্রামারের যে ভিউ, সেই সাপেক্ষে যদি বলি এটা একটা ফাইল ডেসক্রিপ্টর, তাহলে মানে আমি থিওরিতেও যেভাবে বলি যে তুমি যখন প্রোগ্রামিং করো তখন এরকম একটা কাজ করো, ধরো সিতে প্রোগ্রামিং করতেছো, তাহলে এরকম করো না, ফাইল পয়েন্টার এফপি সমান এফ ওপেন, এরকম কোড লেখো। তারপরে কি লেখো? তারপরে তুমি লেখো এফপি ডট রিড, নাহলে লেখো কি এফপি ডট। তার মানে তুমি এইখানে একটা ফাইল পয়েন্টার ভ্যারিয়েবল ওপেন করলা। এই যে এফপি না, এটার ভালো নাম হচ্ছে, আমরা প্রোগ্রামিং এটাকে বলি হচ্ছে ফাইল ডেসক্রিপ্টর। এই ফাইল ডেসক্রিপ্টর দিয়ে তারপরে কি করো তুমি? ফাইল ডেসক্রিপ্টর দিয়ে তুমি লেখো, তাহলে ফাইল ডেসক্রিপ্টর দিয়ে তুমি হচ্ছে পড়ো। ক্লিয়ার? তাহলে ফাইল ডেসক্রিপ্টরটা কি করে? এই তোমার যে ডেটাটা তুমি লিখতে চাও বা পড়তে চাও সেটা একটা হার্ড ড্রাইভের মধ্যে, একটা জায়গার মধ্যে, টেক্সট ফাইলের মধ্যে লিখে রাখে। তার মানে ডেটা ইনপুট আউটপুটের জন্য এই ফাইল ডেসক্রিপ্টরটা ইউজ হচ্ছে। তো সিমিলারলি আমরা এখন কম্পিউটার নেটওয়ার্কে আসি, আমাদের এখন যেটা করতে হবে, একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে ডেটা পাঠাতে হবে। তো এখানেও তো দেখা যাচ্ছে যে ফাইলটা, আমাদের যে ডেটাটা আছে সেটা আইদার আউটপুট করতে হবে, অথবা অন্য কেউ আমাকে যে ডেটাটা পাঠাইছে সেটা আমাকে ইনপুট করতে হবে। তাহলে ওই ইনপুট আউটপুটের যেহেতু কাজ আসতেছে, তাহলে আমাদের ওই ফাইল ডেসক্রিপ্টরের মতোই আরেকটা জিনিস লাগবে। তাহলে এই নেটওয়ার্কে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে ডেটা পাঠানোর জন্য আমরা যে ফাইল ডেসক্রিপ্টরটা ইউজ করি, সেই ফাইল ডেসক্রিপ্টরটার নাম হচ্ছে সকেট। ক্লিয়ার? তাহলে এখন বলো, তোমরা কি এই জিনিসটার নাম শুনছো ওএস ওএস করার সময়? আইপিসি। জি স্যার, এটা একটা প্রোটোকল। হ্যাঁ, আইপিসি প্রোটোকল। আইপিসি কি প্রোটোকল ছিল? আচ্ছা দেখে তো আমি মনে করি আইপিসির ফুল ফর্ম কি?
স্যার ইন্টার প্রসেস কমিউনিকেশন। ইন্টার প্রসেস কমিউনিকেশন, ঠিক আছে। অর্থাৎ অপারেটিং সিস্টেমে ওই যে প্রসেসের মধ্যে কমিউনিকেট করার একটা ব্যাপার স্যাপার তো নিশ্চয়ই একটা টপিক ছিল হয়তো বা। তো আইপিসি মানে হলো ইন্টার প্রসেস কমিউনিকেশন। তুমি দেখছো এখানে আসলে কি হচ্ছে বলো তো, একটা হোস্ট আর একটা হোস্ট, দুজনের দুইটা প্রসেস আছে, দুইটা প্রসেসের মধ্যে কি হচ্ছে, ডেটা আদান প্রদান হচ্ছে, তাহলে আমি বলতে পারি না এটা ইন্টার প্রসেস কমিউনিকেশন। তো জি স্যার। প্রসেস মানে কি জানা আছে নিশ্চয়ই। প্রসেস হলো প্রোগ্রামের একটা কি ইনস্ট্যান্স, তাই না? যে একটা প্রোগ্রামকে ডাবল ক্লিক করলে কি তৈরি হয়, একটা প্রসেস। যেমন এই মুহূর্তে ধরো আমার এখানে কি কি প্রসেস রানিং আছে বলো তো। দেখতে পাচ্ছ আমার বাম পাশে এই ইয়াগুলা টুলবারটা, জি স্যার। এখানে একটা ব্রাউজার আছে না, তাহলে ব্রাউজার প্রসেস রান হচ্ছে। তারপরে ধরো এখানে হলো জুম, তো এখানে নাই, যদি জুম রান করতাম জুম প্রসেসটা রান হচ্ছে হয়তো। তো ধরো আমার এখানে একটা সার্ভার রান করা আছে, তাহলে একটা সার্ভার প্রসেস রান হচ্ছে, এরকম বলা যায় না? তার মানে এক একটা সফটওয়্যার এক একটা হচ্ছে, তুমি যখনই একটা রাইট ক্লিক করবে একটা প্রোগ্রাম, তখনই হচ্ছে একটা প্রসেস তৈরি হবে। সো এখানে দেখা যাচ্ছে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে ডেটা যাচ্ছে। এখন প্রসেস যে দুইটা সবসময় দুইটা ডিভাইস আলাদা হবে তা কি বাধ্যতামূলক? এমন হতে পারে না। একই ডিভাইসের একই হোস্টের মধ্যে দুইটা প্রসেস আছে, তাদের মধ্যে আমি ডেটা পাঠাতে পারি না? সেটাও জি হতে স্যার। পারে, রাইট? তাও হতে পারে। তার মানে প্রসেস টু প্রসেস যে কমিউনিকেশন, এটা আসলে দুইটা ডিভাইসের প্রসেসের মধ্যেও হতে পারে, অথবা হচ্ছে একটা পার্টিকুলার ডিভাইসের প্রসেসের মধ্যেও হতে পারে। ডাজ নট ম্যাটার, সবই হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন। তো এই যে যে কথাগুলো বললাম সেটা আসলে মনে হয় এখানে কোথাও না কোথাও আসলে লেখা আছে। তো আহ, যে এটা এটা ডাজ নট ম্যাটার যে একই ডিভাইসের মধ্যে হচ্ছে না আলাদা ডিভাইসের মধ্যে হচ্ছে, ইটস জাস্ট একটা প্রসেস থেকে যখন একটা প্রসেসে তুমি ডেটা সেন্ড করবা বা রিসিভ করবা, তখন আর ফাইল পয়েন্টার দিয়ে হবে না, তখন আমাদের যে জিনিসটা লাগবে সেটার নাম হচ্ছে সকেট। সো আজকে আমাদের যে ল্যাব সেটা হলো ইন্ট্রোডাকশন টু সকেট প্রোগ্রামিং। মানে তুমি যে থিওরিতে পড়ে আসছো, থিওরিতে সকেট কি পড়ছো, সকেটে আরো কি পড়ছো জানো? আহ, এই আমাকে মামুন এলাই স্যারের সেকশনে যারা আছো আছো এরকম কেউ জি স্যার। তোমাদের ট্রান্সপোর্ট লেয়ারে স্যার কতদূর পড়াইছে? স্যার আমাদের এখনো ক্লাস হয় না একটাও। হ্যাঁ, তো মিডের পরে ক্লাস হয় নাই স্যার একটাও। একটা ক্লাসও হয়নি? না স্যার, একটা হচ্ছে স্যার মাউন্ট এলাই স্যার একটু বিজি ছিল, ওইটার মিস হয়েছে। এরপরে স্যার ক্লাস এই যে বন্ধ ছিল, আজকে হবে স্যার ফার্স্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ, আচ্ছা শোনো তো, আহ, যারা আমার ক্লাস করছো মনে আছে গতকালকে কি পড়াইছি? একজনও মনে করতে পারবা? দেখি তো, কারো মনে নাই গত ক্লাসে কি পড়াইছি? একদিনে ভুলে গেছো? খুবই খারাপ অবস্থা। এই শোনা যায়? জি স্যার। কারো কিচ্ছু মনে নাই কি পড়াইছি গত ক্লাসে? My God. আচ্ছা শোনো, পড়ায়ও তো কোনো লাভ হচ্ছে না দেখি। শোনো, যারা আমার ক্লাস করছো তাদেরও দেখতেছি খুব একটা বেনিফিট নাই, যারা করো নাই তারা তো করোই নাই। খেয়াল করো, চ্যাপ্টার 3 তে ট্রান্সপোর্ট লেয়ারে সকেট কনসেপ্টটা তো পড়ছো। সকেট কনসেপ্ট পড়ার পরে এখানে খেয়াল করো, তোমরা কি এরকম শুনছো যে টিসিপি কানেকশন ওরিয়েন্টেড? তারপরে টিসিপিতে আসলে ডেটা পাঠাইতে হলে টিসিপি প্রোটোকল ইউজ করে যদি ডেটা ট্রান্সফার করো, তাহলে আসলে তোমায় কি করতে হয়, সকেট টু সকেট কানেকশন বানিয়ে নিতে হয়। এই কথাটা কি শুনছো কখনো? জি স্যার। শোনা হয়েছে তাই না? তার মানে টিসিপি কানেকশন ওরিয়েন্টেড, টিসিপিতে নাকি কানেকশন বানিয়ে নিতে হয় সকেট টু সকেট। যেমন তোমরা যারা পড়ছো এবং যারা পড়ো নাই, স্যার পড়াবে সামনে, কানেকশন বানানোর যে ওয়েটা সেটার নাম 3-ওয়ে হ্যান্ডশেক। আর কানেকশন যে ক্লোজ করা লাগে, একটা কানেকশন বানানোর পরে সেটা ক্লোজ করতে হয় যখন কাজ শেষ, এটার নাম হচ্ছে 4-ওয়ে হ্যান্ডশেক। সো শুধু সকেট বানাইলেই হবে না, তুমি যখন সকেট ইউজ করবা তখন দুইটা সকেটের মধ্যে কি করতে হবে, কানেকশন এস্টাবলিশও করতে হবে, আবার দরকার শেষ হইলে কানেকশন ক্লোজও করে দিতে হবে। তো এই যে সকেট বানানো, সকেট তারপরে কি বললাম, সকেট টু সকেট কানেকশন বানানো, তারপরে হচ্ছে সকেট দিয়ে ডেটা পাঠানো, এবং তারপরে কাজ শেষে সকেট ক্লোজ করে দেওয়া, এই সব কিছুকে আমরা একসাথে কি বলতেছি?
সকেট প্রোগ্রামিং। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসের দায়িত্ব হচ্ছে যে থিওরিতে তুমি যা পড়ে আসছো সকেট টু সকেট কানেকশন কিভাবে বানায়, হ্যান ত্যান করে ডেটা পাঠায়, এতদিন যা মুখস্থ করে আসছো সেগুলো একটু কোড দিয়ে দেখা যায়, কোড দিয়ে আসলে কিভাবে কাজগুলো করা যায়। ওকে, তো সকেটটা হচ্ছে একটা, আবারও বলি, একটা ফাইল ডেসক্রিপ্টর যেটা দিয়ে হচ্ছে নেটওয়ার্কে প্রসেস টু প্রসেস, সেটা একই ডিভাইসে হোক আর ডিফারেন্ট ডিভাইসে হোক, প্রসেস টু প্রসেস ডেটা ট্রান্সফার করা যায়। আর এটাও নিশ্চয়ই জানো সকেটের সাথে কি থাকে, একটা যখনই তুমি একটা সকেট বানাবা তার সাথে একটা কি অ্যালোকেটেড হয়ে যায়, কি লেখা ছবিটা দেখছো এটা, বাফার, টিসিপি একটা বাফার চলে আসছে, তাই না? বাফারের মধ্যে কি থাকে বলতো? বাফারটা কি জন্য লাগে? যখন একটা সকেট তৈরি করো সেই সকেটের সাথে একটা বাফার অ্যালোকেট হয়। স্যার এই ডাটাগুলো যা আসে ওইগুলো কি বাফারে এসে কিউ এর মতো জমা হতে থাকে এরকম? এক্স্যাক্টলি, একটা প্রসেসের সাথে যখন একটা সকেট অ্যাসোসিয়েটেড থাকে তখন ওই সকেট যখন তুমি তৈরি করলা তখন তার সাথে একটা বাফার অ্যালোকেটেড থাকে, এই কারণে যে অন্য প্রসেস থেকে যখন ডেটা আসবে সেটা আসলে ডাইরেক্ট তোমার প্রসেসে যায় না, এটাই বাফারের কাছে জমা থাকে, বুঝলা? আবার তুমি যখন বাইরে ডেটা পাঠাবা সেটা ডাইরেক্ট চলে যায় না, প্রসেস এই ডেটাটা কোথায় সেন্ড করে? বাফারে। এরপরে অপারেটিং সিস্টেম কি করে? বাফার থেকে ডেটাটা সেন্ড করে দেয়। ঠিক আছে, সো এই যে বাফারের মধ্যে জমা হলো বাইরে থেকে আসা ডেটা, এটা যে এই প্রসেস করতে চায় বলো তো কিসের থ্রুতে করবে, কি ইউজ করে করবে ডেটাটা? প্রশ্নটা কি বোঝা গেছে? স্যার আরেকবার একটু বলেন স্যার। প্রশ্নটা হচ্ছে বাইরে থেকে ডেটা আসছে, এই ডেটাটাই বাফারে এসে জমা হয়েছে, এখন এই প্রসেসটা তো এই ডাটাটা পড়তে চাচ্ছে যে আমার কাছে কি ডেটা পাঠাইলো দেখি। এই যে ডেটাটা পড়বো অথবা আমি বাইরে ডেটাটা পাঠাবো, কিসের থ্রুতে আমি এই ডাটা পড়ালেখার কাজ করব? স্যার এইটাই মনে হয় সকেট এই কাজটা এটাই করে। সকেটের কাজ, তাই না? আজকে আসে এতক্ষণ ধরে এই কথাটাই বলতেছিলাম যে অন্য প্রসেসের ডেটা পড়া, যেটা বাফারে জমা, অথবা আমার ডেটা বাইরে পাঠাবো অন্য প্রসেসকে, এই পুরো কাজটাই তুমি কিসের থ্রুতে করবা? সকেটের থ্রুতে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে এখানেই লেখা আছে, একবার যদি সকেটটা কনফিগার করে করতে পারো তারপরে অ্যাপ্লিকেশন কি করতে পারবে? ডেটাটা সকেটে পাঠাইতে পারবে অথবা সকেট দিয়ে সকেটের থ্রুতে ডেটাটা রিসিভ করতে পারবে। আইডিয়াটা মোটামুটি এরকম। দেখো এখানে আবার একই জিনিস করছে, এইটা হলো ধরো একটা সার্ভার প্রসেস, এটা হচ্ছে ক্লায়েন্ট প্রসেস, দুইটা আলাদা আলাদা প্রসেস। তো তুমি ডেটাটা এখানে এই যে সকেটের থ্রুতে এখানে পাঠিয়ে দিলা, এরপরে ডেটাটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে হচ্ছে যাবে। মাঝখানে এই যে এখানে একটা জায়গা লেখা আছে সকেট এপিআই। এপিআই মানে কি বলতো? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। হ্যাঁ, সো এপিআই মানে হচ্ছে আমাদের এই যে যে কোডগুলো আমরা ইউজ করব, যে ফাংশন লাইব্রেরি কোড যেগুলো আমরা ইউজ করব, ওই ফাংশনের থ্রুতে আমরা কি করব, ফাংশনগুলো এপিআইটা ইউজ করে আমরা হচ্ছে ডেটাটা অ্যাপ্লিকেশনের থ্রুতে, অ্যাপ্লিকেশনের থেকে এক প্রসেস থেকে আরেক প্রসেসে এপিআই ইউজ করে পাঠাই দিব। ঠিক আছে, তো এই যে এপিআই গুলা, এপিআই মানে হচ্ছে যে লাইব্রেরি ফাংশনগুলো তুমি ইউজ করবা, সেই লাইব্রেরি ফাংশনগুলো হচ্ছে এগুলা। ওকে, সো সেই লাইব্রেরি ফাংশন কোনটার কাজ কি এটা আমরা যখন যেটা দরকার হবে তখন সেটা হচ্ছে আমরা কভার করবো। হ্যাঁ, তো আপাতত আসো আগে একটা জিনিস করি, আমাদের এখানে আমরা একটা কোড ওপেন করি, আমরা দেখি যে যা বললাম এতক্ষণ সেটাকে আসলে কোড দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। খেয়াল করো, বলো তো কোডটা কিসে লেখা? পাইথনে স্যার। পাইথনে। হ্যাঁ, তোমাদের পাইথন ইউজ করতে হবে। সো এক কাজ করবা, তোমাদের পাইথন কি ইনস্টল করা আছে? জি স্যার। পাইথন ইনস্টল করা আছে, যদি নাও থাকে কোনো সমস্যা নেই, তোমরা হচ্ছে এই যে python.org, python.org এ যাবা, যাই হচ্ছে পাইথনের যে লেটেস্ট ভার্সন পাবা, হোয়াট এভার 3.6, 3.7, 3.8 ডাউনলোড করো, উইন্ডোজে ডাউনলোড করে ইনস্টল করো, খুব একটা ডিফিকাল্ট কিছু না। ওকে, স্যার হ্যাঁ এটা কি স্যার কোলাবে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করা যাবে, আচ্ছা স্যার। করা যাবে। মানে তোমার কোল্যাব হচ্ছে কি, কোল্যাবে বলতে তুমি কি ওই ইয়াটা বলতেছো, ক্লাউড? জি স্যার, গুগল কোলাবে গুগল বসে কোল্যাবে? জি স্যার। জুপিটার নোটবুক, জুপিটার নোটবুকে করবা তো? হ্যাঁ, করা যাবে, ডাজন্ট ম্যাটার। অথবা আমার যেটা করা আছে উইন্ডোজে, ওই যে পাই চার্ম, তাই না? পাই চার্মটা যেটা, এটা এটা বেশ একটা ভালো ইয়া, পাই চার্ম। বাট আমার কথা হচ্ছে যে আমি আসলে যেভাবে করব সেটা উইন্ডোজ হোক, যেমন এই মুহূর্তে আমি উবুন্টুতে আছি, ডাজ নট ম্যাটার। ঠিক আছে, উইন্ডোজও একই রকম সিস্টেম, উবুন্টুতে একই রকমের সিস্টেম, কোনো পার্থক্য নেই। আমি কোনো ইয়া ইউজ করব না, কোনো ইন্টারপ্রেটার অথবা
কোনো ওই জুপিটার নোটবুক অথবা আমি হচ্ছে পাইচার্ম আমি আসলে কিছু ইউজ করবো না। আমি কোডটা রান করবো কোথা থেকে বলো তো? স্যার টার্মিনাল থেকে স্যার। টার্মিনাল থেকে ওয়েট রান করবো, ঠিক আছে? আমার আসলে কিছুই লাগবে না, আমার খালি লাগবে পাইথনের ইয়াটা স্যার পাইচার্মে একটা টার্মিনাল ইন্টিগ্রেট করা আছে স্যার, ওইখান করা থেকে আছে। হ্যাঁ ঠিক আছে, সেখানে করা যায়। বাট আমি এই মুহূর্তে উবুন্টুতে, তো আমার এখানে পাইচার্ম নাই। তোমাদের কিছুই করা লাগবে না, যারা বুঝো তারা তো বুঝো, যারা বুঝো না তাদের জন্য বলতেছি, সিম্পলি এই ইয়াটা ইনস্টল করবা, ডাউনলোড করবা, ঠিক আছে? পাইথনের এক্সিটা ডাউনলোড করবা, করে এটা ইনস্টল করবা, এরপরে আর তোমার কিচ্ছু লাগবে না। আর যারা পারো তারা তো পারোই। সো এই ডাউনলোড পাইথন করলে, ইনস্টল করলে, তাহলে তুমি বুঝবা তোমার মেশিনে পাইথন ইনস্টল আছে, পাইথন 3। এরপরে তুমি কি করবা, এরপরে তুমি কিভাবে কোডটা রান করবা সেটা আমি হচ্ছে দেখাই দিব। যেমন ধরো তোমাকে আমি এই কোডটা দিয়ে দিলাম, এখন আমার মেশিনে পাইথন ইনস্টল করা আছে, আর কিচ্ছু নাই, নোটবুক নাই, জুপিটার নোটবুক নাই, পাইচার্ম নাই, কোল্যাব ইউজ করবো না, ইন্টারপ্রেটর ইউজ করবো না, কিছু ইউজ করবো না। তাহলে আমি কিভাবে রান করবো? টার্মিনাল থেকে দেখা দিচ্ছি। বাট কোড রান করার পরে আগে আসি একটু হলো কোডটার মধ্যে কি আছে একটু দেখি। তো আমাদের পাইথন চুজ করার কারণ একটাই, এটা জাভা দিয়েও করা যেত, সি দিয়েও করা যেত, সবকিছু দিয়েই করা যাবে। সহজ, পাইথনে খুব কম কোড লিখে বেশি কাজ করা যায়। সো তোমাদের জন্য, আমার জন্যও তুলনামূলক সহজ। এই সেম কাজ জাভাতে করলে লাইনের পর লাইন, বস্তা বস্তা লাইন লিখতে হইতো, এই আর কোনো পার্থক্য নেই। তো আসো, তো তুমি যে পাইথন সকেট প্রোগ্রামিং করবা পাইথনে, এর জন্য পাইথনে একটা ইয়া দেওয়া আছে, পাইথনে একটা মডিউল দেওয়া আছে। মডিউলটার নাম কি? আমি তোমাদের এই কোডের প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করব, ঠিক আছে? যাতে তোমাদের সুবিধা হয়। ইন্টারনেটে যেন কপি কোড, ইন্টারনেট থেকে ধরে কপি যেন করতে না হয়। আমি এখানে 3টা কোড নিয়ে আসছি, 3টা কোডই লাইন বাই লাইন বুঝাই দিব। আমার মনে হয় এইটুকু 3টা কোড যদি তুমি বুঝো, তাহলে হচ্ছে মোটামুটি সকেট প্রোগ্রামিং সম্পর্কে ধারণা চলে আসবে। থিওরিটিক্যাল নলেজ একটু লাগবে। তোমাদের যা অবস্থা, তোমার গতকালকে যা পড়াইছি সেটাই তোমরা মনে করাইতে পারতেছো না আমাকে, কি যে পড়াবো আমি বুঝতেছি না। আচ্ছা দেখি কেউ কোশ্চেনের অ্যান্সার দিতে পারে কিনা। আচ্ছা, তাহলে আমরা যে পাইথনে সকেট প্রোগ্রামিং এর কাজ করব, অলরেডি একটা মডিউল দেওয়া আছে, মডিউলটার নাম হচ্ছে সকেট। তাহলে তুমি কি করতে হবে বলো তো? অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই মডিউলটা কি ইনক্লুড করতে হবে। তো পাইথনে এটা কি? ইম্পোর্ট। যে সকেট থেকে ইম্পোর্ট, এটা মানে কি বলতো? একটু শুনি তো। ইম্পোর্ট অল। ইম্পোর্ট অল, হ্যাঁ ঠিক আছে। থিওরি না পারলেও তোমরা প্রোগ্রামিং পারো ভালো। ফ্রম সকেট ইম্পোর্ট অল, হ্যাঁ আচ্ছা। আর এটা হচ্ছে ইম্পোর্ট সিস। সিসটা কিসের জন্য আনছে? ওই যে বিভিন্ন টাইমে যে এরর টেরর হয়, এরর হলে কোডটা যেন হ্যাং করে না থাকে, এক্সিট যেন করা যায়, ওই জন্য হচ্ছে একটা লাইব্রেরি, সিস লাইব্রেরি। আর কিছু না। যেমন দেখছো এখানে ট্রাই ক্যাচ তো মনে আছে, জাভা ট্রাই ক্যাচ, এই হলো সেই ট্রাই ক্যাচ। যদি এখানে একটা এই এরর হয়, তাহলে যেন কোডটা হ্যাং না করে, ক্র্যাশ না করে, কোডটা যেন এক্সিট করে, যেন সিস্টেম এক্সিট, এই আদারওয়াইজ সিসের কোনো কাজ নেই। আচ্ছা, সকেট টু সকেট কমিউনিকেশন করবো, তাহলে প্রথম কাজ কি করতে হয় বলো তো? প্রথম কাজ হচ্ছে সকেট একটা বানাইতে হবে, তাই না? আমরা এই কোডে আমাদের কি টার্গেট জানো? আমাদের এই কোডের টার্গেটটা একটু লিখে নিই, তাহলে বুঝতে পারবো যে আসলে কি করতেছি। আমাদের এই কোডের টার্গেট হচ্ছে, হ্যাশ দিয়ে বোঝাচ্ছি, জাস্ট ট্রিপলি আছে তো আমি তাদের জন্য একটু করে বলে দিচ্ছি, কারণ যেহেতু ট্রিপলি স্টুডেন্ট আছে। হ্যাশ মানে হচ্ছে কমেন্ট, হ্যাঁ। হ্যাশ দিলে এই হ্যাশের পরে যে লাইনটা লিখবো সেগুলো এক্সিকিউট হবে না স্টেটমেন্ট হিসেবে। আচ্ছা, আমাদের এই কোডের টার্গেট হচ্ছে ক্রিয়েট, আমরা একটা সকেট বানাবো। এই সকেটটা কোথায় কোথায় জানো এটা আছে? এই যে তুমি দেখো, এই আমাদের এখানে যে 2টা ডিভাইস আছে, তার মধ্যে কারেন্টলি আমি যে ডিভাইসে আছি, আমার ল্যাপটপটা, এই ল্যাপটপে আমার একটা সকেট তৈরি করব। এই সকেটটার সাথে, সকেটটা একটা বানাইলে হবে না, নিশ্চয়ই অন্য কোনো একটা ডিভাইসে আরেকটা সকেট বানানো আছে। তাহলে আমরা যদি সকেট প্রোগ্রামিং করতে চাই, আমাদের টার্গেট হচ্ছে এখানে একটা সকেট বানাবো, অন্য কোনো একটা ডিভাইসে সকেট বানাবো, তারপরে এই ডিভাইস টু ডিভাইস, সকেট টু সকেট কি করব? একটা কানেকশন করব। এই কোডে আমাদের টার্গেট হচ্ছে আমরা শুধুমাত্র আমার ডিভাইসে একটা সকেট বানাবো, আরেকটা ডিভাইস যার সাথে আমি কানেক্ট করতে চাচ্ছি সেটা না অলরেডি একটা বানানো আছে। কি জানো? আমরা হচ্ছে এই সকেটটা ইউজ করে জিমেইল সার্ভারের যে একটা সকেট ওপেন আছে, জিমেইলের যে প্রসেসটা রানিং আছে, সেই সার্ভারের সাথে আমরা কমিউনিকেট করবো। তাহলে তোমার মনে হয় না একটা সার্ভার, জিমেইল সার্ভার, এই জিমেইল সার্ভারটা অটোমেটিক্যালি
একটা সকেট ওপেন করে এই সার্ভারটা রান করা অবস্থায় আছে, তাহলে কি আমার আর জিমেইল সার্ভারের সকেটটা ক্রিয়েট করতে হবে? আমার তো জি না জিমেইল স্যার। সার্ভারটা দরকার লাগবে না, তাই না? আমাকে কি করতে হবে, খালি আমার সাইডের সকেটটা ক্রিয়েট করে, জিমেইল সার্ভারে তো অলরেডি একটা সকেট বানানোই আছে, কি করতে হবে, এই সকেট থেকে এই সকেট একটা কানেকশন এস্টাবলিশ করতে, তাহলেই হবে না? তার মানে আমরা এই কোডে সকেট বানাচ্ছি শুধুমাত্র ক্লায়েন্ট সাইডে, ঠিক আছে? সার্ভার সাইডের যে সকেটটা সেটা অলরেডি বানানো আছে, আমরা জাস্ট সেটাকে সেটার সাথে ইউজ করে কানেক্ট করতেছি, ঠিক আছে? তো আসলে দেখি সকেট বানানোর যে ফাংশনটা, সেই ফাংশনটার নাম হচ্ছে সকেট। এই ফাংশনের দুইটা প্যারামিটার নেয়। প্যারামিটারের প্রথম প্যারামিটারটার নাম কি দেখছো? এ ফাইনেট, ঠিক আছে? এ ফাইনেট মানে কি আমাকে বলো তো, আমরা ইন্টারনেটে নেটওয়ার্ক লেয়ারে কি প্রোটোকল ইউজ করি? স্যার আইপি। আইপি, তাই না? আমাদের সবচেয়ে আরো আরো দুই তিনটা প্রোটোকল আছে, বাট আমাদের ইন্টারনেটে প্রিভ্যালেন্ট প্রোটোকল হচ্ছে, প্রচলিত প্রোটোকল হলো আইপি প্রোটোকল। IPv4 হোক P6 হোক, ডাজন্ট ম্যাটার। সো এই যে এখানে যে প্রথম প্যারামিটারটা আছে না, যে প্যারামিটারটা কি বলতেছে, এ ফাইনেট। এই এ ফাইনেট দিয়ে বোঝাচ্ছে যে এই যে আমার যে সকেটটা আছে, এই সকেটটা আমার নিচের লেয়ারে, নেটওয়ার্ক লেয়ারে কোন প্রোটোকলের সাথে অনুযায়ী কাজ করবে, সে প্রোটোকলটা কি হবে, IPv4। তার মানে এখানে এ ফাইনেট বলে দেওয়ার মাধ্যমে বোঝা দেওয়া হচ্ছে সকেটটা তুমি যখন নিচের লেয়ারে নামবা, তুমি IPv4 অনুযায়ী কাজ করবে, ঠিক আছে? পাইথনের প্যারামিটার হিসেবে এটা পাঠিয়ে দিতে হবে এই সকেট ফাংশন। সো এ ফাইনেট দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে IPv4। আর তুমি যদি এখানে লিখতা এ ফাইনেট 6, এ ফাইনেট 6, তাহলে এটা কি বোঝাইতো? IPv6। IPv6। হ্যাঁ, আর এই মুহূর্তে আমরা IPv4, আমার এখানে IPv6 নাই, IPv4 চালাচ্ছে, এজন্য আমি দিলাম হচ্ছে এ ফাইনেট। স্যার ওই এ ফাইনেটটা কি সকেট মডিউলের মধ্যে ডিফাইন করা আছে? সকেট মানে সকেট, বুঝতেই পারতেছো, এই যে সকেট মডিউলে সকেট নামে একটা ফাংশন আছে, খেয়াল করো আমি এখানে কি ইউজ করছি বলতো, এটা হলো মডিউল, আর এটা কি, ফাংশন। এটা হচ্ছে ফাংশন। ওই ফাংশনের মধ্যে আবার মানে মডিউলের মধ্যে যে ফাংশনটা লেখা আছে, সেই ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে এটা অলরেডি ডিফাইন্ড। সো এ ফাইনেট দিলে আমার মডিউল বুঝবে যে আমরা নিচের লেয়ারে IPv4 ইউজ করব, ঠিক আছে? তাহলে এফ মানে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি, অ্যাড্রেস ফ্যামিলি IPv4। আরেকটা প্যারামিটার দিতে হচ্ছে, দেখা যাচ্ছে সকেট বানানোর সময় আরেকটা প্যারামিটার দিতে হবে, তার নাম সক স্ট্রিম। এটার নাম হচ্ছে সক স্ট্রিম। এরকমই আরেকটা প্যারামিটার আছে, এটাও বলে দিই, সক ডিগ্রাম। আমাকে বলতে পারবা সক স্ট্রিম আর সক ডিগ্রাম কোন দুইটার মধ্যে পার্থক্য কি হইতে পারে? যদি পারার কথা না। স্যার এটা কি ডিগ্রামটা কি ডেটাগ্রাম এরকম কিছু রিলেটেড? ডেটাগ্রাম বলতে পারো, হ্যাঁ ডেটাগ্রাম, অবশ্যই ডেটাগ্রাম। কি টাইপের প্যাকেট মানে কি টাইপের মেসেজ পাঠাবো, মানে সেগমেন্ট পাঠাবো? এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। অর্থাৎ আমাকে বলো তো ট্রান্সপোর্ট লেয়ারে কয়টা প্রোটোকল আছে? দুইটা স্যার। দুইটা, একটা হলো TCP, একটা হলো UDP, তাই না? তার মানে তুমি যে সকেটটা বানাবা, এই সকেটটা দুই টাইপের। তুমি কি TCP সকেট বানাবা নাকি UDP সকেট বানাবা, এটা বলে দিতে হবে। TCP প্রোটোকল ইউজ করলে সকেটের টাইপ হবে TCP, UDP প্রোটোকল ইউজ করলে সকেটের টাইপ হবে হচ্ছে UDP। আমরা কি সকেট বানাচ্ছি দেখছো এখানে লেখা, আমরা স্ট্রিম সকেট বানাচ্ছি, আমরা TCP সকেট বানাচ্ছি। তাহলে TCP সকেট যদি তুমি বানাইতে চাও, তাহলে প্যারামিটারে লিখবা কি জানো, সক আন্ডারস্কোর স্ট্রিম। তুমি যদি UDP সকেট বানাইতে চাও, তাহলে তুমি লিখবা হচ্ছে সক আন্ডারস্কোর ডিগ্রাম। UDP এর ফুল ফর্ম কি বলতো? ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, ঠিক আছে? ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, এই জন্য এটার নাম হচ্ছে ডিগ্রাম। আর TCP হচ্ছে কি বলতো, TCP এর ফুল ফর্ম ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তো TCP যখন পড়ছো স্লাইডে থিওরিতে, তখনই একটা পড়াইছিলাম আমি যে TCP হচ্ছে বাইট ওরিয়েন্টেড স্ট্রিম ছিল, এরকম একটা কথা। হ্যাঁ, TCP বাইট ওরিয়েন্টেড, অর্থাৎ একটার পর একটা বাইটগুলো যে সিকোয়েন্স অনুযায়ী হবে, হ্যাঁ এরকম একটা কথা ছিল। যাই হোক, সক স্ট্রিম যখন তুমি লিখবা তখন মেনশন করবা, তখন এটা TCP টাইপ, আর যখন সক ডিগ্রাম লিখবা তখন হচ্ছে UDP। তার মানে এই লাইনটা লেখার মাধ্যমে কি হলো, একটা TCP টাইপের একটা সকেট ওপেন হলো, ঠিক আছে? তো আমি যদি এইটুক বাদ দিই, সাপোজ খেয়াল করো আমি জাস্ট এইটুক করছি,
তো বলো তো এই কোডটা আমাকে একটু রান করতে হবে না? দেখি তো এই কোডটা রান করে কিনা। খেয়াল করো, এই কথাটা একটু ভালো মতো শুনো। আমার কোডটা আছে হলো এই যে, আমি যে কোডটা চালাচ্ছি ভালো মতো শুনো, আমি যে কোডটা চালাচ্ছি এই কোডটা হলো এই ডিরেক্টরিতে। ওকে, তোমরা আমাকে কি বলতে পারবা যে ধরো তুমি উইন্ডোজ ইউজ করতেছো, তোমরা তো সবাই মোটামুটি উইন্ডোজ ইউজ করো, তোমরা কি টার্মিনাল এই যে কমান্ড প্রম্পট যে সিএমডি তে গেছো না? জি স্যার। জি স্যার। সিএমডি তে গেলে তো এটা কোথায় ওপেন হয় বলো তো, কোন ডিরেক্টরিতে? স্যার ডেস্কটপের আগে রুটে ডেস্কটপের আগে রুটে। রুটে। কিন্তু আমার এই ফাইল কোথায় দেখছো? কোথায় না কোথায় এই ফাইল আছে, তাহলে কেমনে যাবা? স্যার এখানে ডাইরেক্ট আমরা টার্মিনাল ওপেন করতে পারি স্যার, উবুন্টুতে তো এটা পাওয়া যায় ডাইরেক্ট। এক্স্যাক্টলি। তো কমান্ড ডিরেক্টরি তুমি হচ্ছে কি করবা জানো, তুমি হচ্ছে সিডি সিডি লিখবো, নামের একটা হ্যাঁ। কমান্ড আছে, সিডি লিখে 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 যেতে পারো। কোশ্চেন হচ্ছে এতবার সিডি লিখে যাওয়া তো একটু কেমন না, সমস্যা না? উইন্ডোজ হোক অথবা হচ্ছে উবুন্টু, যেটাই হোক না কেন, তুমি না ইজিলি যেই ডিরেক্টরিতে আসো সেই ডিরেক্টরিতে ইয়া করতে পারো, একটা কমান্ড প্রম্পট ওপেন করতে পারো। ওকে, কিভাবে বলি, তুমি যদি উইন্ডোজে হও, একজন যে বললা উবুন্টুতে আছে তাই না, উবুন্টুতে কিন্তু বাই ডিফল্ট নাই, উবুন্টুতে একটা ইয়া ওপেন করতে হয়, একটা ইনস্টল করতে হয়, প্যাকেজ ইনস্টল করতে হয়, এছাড়া পাওয়া যায় না। ঠিক আছে, বাট উইন্ডোজে এই প্যাকেজটা বাই ডিফল্ট দেওয়া আছে। কি করতে হবে জানো, জাস্ট শিফট চাপবা, কারো একজনের ইয়াটা ওপেন আছে, মাইকটা বন্ধ করো তো। যারা উইন্ডোজে ইউজ করবা ম্যাক্সিমামই, তারা যদি কি বলছি ওই ডিরেক্টরিতে একটা কমান্ড প্রম্পট বা সিএমডি ওপেন করতে চাও, আমাকে বলো তো কি করতে হবে, একজন শুনি তো একজনের কাছে। তো উপরে স্যার সিএমডি লিখলে তো হয়। ওপেন এ কমান্ড, হ্যাঁ স্যার শিফট তারপর হচ্ছে রাইট ক্লিক করতে হয়। এক্স্যাক্টলি, শিফট প্লাস রাইট ক্লিক যদি করো তখন তুমি দেখবা কি রাইট ক্লিক করার পরে আমার এখানে তো অবভিয়াসলি না, শিফট প্লাস রাইট ক্লিক করার পরে দেখো এইখানে না ওপেন ইন কমান্ড প্রম্পট অর ওপেন ইন টার্মিনাল, ওপেন ইন সিএমডি এরকম কিছু একটা আসবে, বুঝতে পারছো? তখন তুমি কি করবা, এইখানে ওপেন ইন টার্মিনালটার মধ্যে ক্লিক করবা। যেমন দেখো আমার উবুন্টুতে এটা শিফট চাপা লাগে না, এখানে একটা প্যাকেজ ইনস্টল করলে এটা ডাইরেক্ট চলে আসে। আমি যদি এটা ওপেন ইন টার্মিনাল করি, এখানে কি চলে আসলো, এই যে এই মুহূর্তে আমি আসলে যেই ডিরেক্টরিতে আছি ডাইরেক্ট আমাকে সেই ডিরেক্টরিতে নিয়ে আসছে, আমাকে না সিডি দিয়ে দিয়ে আর যাইতে হলো না। তাহলে আমাদের জন্য এটা খুবই উপকারী জিনিস একটা। এটা করলে কি হবে, ডাইরেক্ট আমরা এই ডিরেক্টরি থেকে প্রোগ্রামটা রান করতে পারবো। আচ্ছা, নেক্সট কি করবো বলতো, এই যে কোডটা আছে এই কোডটা রান করাইতে হবে না, কোডটার নাম কি, সকেট এক্সাম্পল 4। টার্মিনাল থেকে একটা পাইথন ফাইল রান করার কমান্ড জানো? জি স্যার। কি? পাইথন নাম লিখতে হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। ধরো ফ্রম টার্মিনাল রান এ পাইথন ফাইল, ধরো পাইথন ফাইলটার নাম হচ্ছে a.py। তাহলে দেখো কি কি কাজ করতে হবে, কি কি হতে পারে। তুমি লিখতে পারো পাইথন a.py, তাহলেও চলবে। কারো কোনো মেশিনে বুঝছো এইটা লিখলে কাজ হয় না, ওখানে লিখতে হয় py.a.py। তার মানে পাইথন লিখলেও হবে, পাই লিখলেও হবে, ঠিক আছে, কোনো না কোনো একটা শিওর কাজ করবে তোমার ইয়াতে। তো পাইথন স্পেস পাইথন ফাইলটার নাম, তাহলে মোটামুটি ফাইলটা রান হবে। তো আমার এখানে আমি হচ্ছে অলমোস্ট সেম কাজই করতেছি, ইজ জাস্ট আমার মেশিনে পাইথন 2 এবং পাইথন 3 দুইটাই দেওয়া আছে। তো আমি চাচ্ছি কি জানো, আমার এই কোডটা যেন পাইথন 3 দিয়ে রান হয়। এই জন্য আমি কি লিখবো, পাইথন 3, তারপরে লিখবো হচ্ছে সকেট এক্সাম্পল 4.py। তোমার পাইথন, যাদের মেশিনে কোনো পাইথনই নাই তারা পাইথন 3 ডাউনলোড করবা, তাহলে হবে কি তোমার আসলে মেশিনে একটাই ভার্সন থাকবে পাইথনের, বাট আমার মেশিনে দুইটার জন্য আমি স্পেসিফাই করে দিচ্ছি। ক্লিয়ার, কনফিউশন হবে না তো? না স্যার। ঠিক আছে, তোমাদের পাইথন 3 দেওয়া লাগবে না, তোমরা জাস্ট পাইথন লিখলেই হবে। আসো দেখি এই কোডটা রান করি, কি বলছেন। আমার এখানে আসলে তেমন কিছুই হয়নি কোডে, তাই না, যা ছিল তাই হয়েছে। কি করছিলাম, একটা সকেট বানায় প্রিন্ট করছি, সকেট ক্রিয়েটেড, সো ডান, মোটামুটি। তাহলে এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে টার্মিনাল থেকে কিভাবে রান করতে হবে। তো আসো একবার যেহেতু রান করা দেখাই দিছি, আমাদের আর ওই টেনশন নাই। এবার আসো আমরা সামনে আগে,
তাহলে কি এক সাইডের সকেট বানানো হয়ে গেছে, তাই না? ক্লায়েন্ট সাইডের সকেট তৈরি। এখন আমাদের কি করতে হবে জানো? সার্ভার সাইডে ওই যে জিমেইল সার্ভার আছে না, জিমেইল সার্ভারের সাথে আমরা আসলে কমিউনিকেট করতে চাই। তাহলে তুমি জানো জিমেইল সার্ভারে অলরেডি একটা সকেট বানানো আছে, is already created and running. আচ্ছা, আমাকে এখন একটা থিওরিটিক্যাল কোশ্চেনের অ্যান্সার দাও। এই যে জিমেইল সার্ভারের এই যে পার্টিকুলার সকেটটা, এই সকেটটাকে আমি যদি ধরতে চাই, আইডেন্টিফাই করতে চাই, তাহলে বলো তো কয়টা অ্যাড্রেস লাগবে? 2টা স্যার, কি সেই অ্যাড্রেসগুলো? আইপি অ্যাড্রেস আর পোর্ট অ্যাড্রেস। পোর্ট অ্যাড্রেস লাগবে, তাই না? ধরো আমি কি বললাম জানো, এই মুহূর্তে যে জিমেইল সার্ভারে যে সার্ভার প্রসেসটা রানিং আছে সেটা হচ্ছে একটা HTTP সার্ভার। তাহলে বলো তো তুমি কি জানো পোর্ট কত? জি স্যার, 80। সো পোর্ট ইজ 80, তাই না? তার মানে জিমেইল সার্ভারের সাথে আমি কানেক্ট করবো সকেটের সাথে, ওই সকেটের পোর্ট জেনে ফেলছি। আমার কি লাগবে বলো তো? আর কি আইপি অ্যাড্রেসটা লাগবে। জিমেইল সার্ভারের আইপি লাগবে না? আসো দেখি আইপিটা খুঁজে পাওয়া যায় কিনা। দেখো আমি এখানে কি করছি, ডেস্টিনেশন হোস্ট নামে একটা ভ্যারিয়েবল নিছি। এই ভ্যারিয়েবলের মধ্যে একটা স্ট্রিং বসাইছি www.gmail.com, আর ডেস্টিনেশন পোর্টের মধ্যে কত বসাইছি? 80। এখানে একটা ফাংশন কল করছি, দেখছো ফাংশনটার নাম কি? স্যার গেট। গেট হোস্ট বাই নেম। কি করে বুঝতেই পারতেছো এই ফাংশনটা কি করে বলো তো? স্যার ওই ডিএনএস সার্ভার থেকে আইপি অ্যাড্রেসটা পাই। ডিএনএস, এই ফাংশনটা রান করলেই না পিছনে পিছনে ডিএনএস চালু হয়। ডিএনএস চালু করে কি করে, তুমি যে ডেস্টিনেশন হোস্ট প্রোভাইড করছো এটা কেউ পাস করে দেয়। তাহলে নাম দিলে কি পাবো আমি? একটা এই ভ্যারিয়েবলে এখানে আমি ফাইনালি একটা it will return the IP of Gmail server। তার মানে এটি হচ্ছে সেই ফাংশন যেটা দিয়ে হচ্ছে জিমেইল সার্ভারের আইপি খুঁজে পাওয়া যায়। ওকে, আর যদি কোনো কারণে দেখছো এটা কিসের মধ্যে লেখা, একটা ট্রাই ক্যাচের মধ্যে, যদি কোনো কারণে ধরো ডিএনএস ফেল করে তখন আমাকে কি বলবে যে একটা অ্যাড্রেস এরর হয়েছে, আমি আসলে তুমি যে নাম দিছো, বা এমনও হতে পারে তুমি ভুল উল্টাপাল্টা নাম দিয়ে রাখছো, সে বলছে আমি আসলে নাম রিজলভ করতে পারতেছি না, বের হয়ে যাবে। ওকে, আর যদি ঠিকঠাক মতো কোড রান করে তাহলে কোথায় চলে আসবে বলো তো? স্যার আইপি অ্যাড্রেসটা শো করবে স্যার। আইপি অ্যাড্রেসটা শো করবে, বলবে যে আমরা আসলে কি পাই। তা দেখো তো, আসো তো দেখি আমরা এটা রান করি। তাহলে এই কোডটা রান করলে কি হবে, আমাকে জিমেইল সার্ভারের আইপিটা দেখাবে না? দেখি তো, জিমেইল সার্ভার এই মুহূর্তে জিমেইল সার্ভারের যে আইপি সেটা কত? 142.250.67.67। তো দেখবা তুমি যখন এই কোডটা দিব একবার রান করলে না এক এক রকম আইপি দেখাবে। তো আমরা এটা পড়ছি তাই না? বলো তো কি টপিকটার নাম ছিল? একবার ডিএনএস এক এক রকম আইপি দেয়, এটা একটা ভালো দিক ছিল। কি সেই টপিকটার নাম? স্যার ডিএইচসিপি। ডিএইচসিপি কোথায় গেল আর মানে ডিএনএস? ওই আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, না না ওটা ডিএইচসিপি হলে এক একটা আইপি দেয়, বাট ওটা রাউটার থেকে। আর এটা ডাইনামিক রাউটিং না, ডাইনামিক রাউটিং না, এটা ডিএনএস সম্পর্কিত, রাউটিং সম্পর্কিত না। স্যার ডিএনএস টা আমরা যে ম্যাপিং করে রাখছিলাম একটা অনেকগুলো স্যার, মানে একটা নামের জন্য স্যার, একটা ওই ছিল। ট্রাফিক কন্ট্রোলের জন্য কনজেশন কন্ট্রোল। এক্স্যাক্টলি একটা কনসেপ্ট ছিল লোড ব্যালেন্সিং। একটা কনসেপ্ট পড়াইছিলাম মনে আছে, যে একই জিনিসেরই একই নাম দিয়ে অনেক সার্ভার, এখন এক এক সময় একটা আইপি রিটার্ন করে কেন? যখন যেটা আসলে ইয়া কম থাকে, যখন যেটাতে ট্রাফিক বা কনজেশন কম থাকে তখন আমরা আসলে সেটা রিটার্ন করি। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে এটা রান করে দেখবো কি জানো, এখানে 72 সামথিং কিছু একটা আসতেছে। আচ্ছা, তাহলে বোঝা গেল এটুকু পর্যন্ত কি হলো, জিমেইল সার্ভারের আইপি পেয়ে গেছি। বলো তো নেক্সট কাজ কি হবে? জিমেইল সার্ভারের আইপিও পেয়ে গেছি, পোর্টও পেয়ে গেছি, তার মানে আমি সকেট ধরে ফেলছি। এবার কি করবা? কানেকশনটা এস্টাবলিশ করতে হবে। হ্যাঁ, আমারও সকেট আছে, জিমেইলেরও সকেট আছে। এবার দুইজনের মধ্যে আমরা একটা আসলে ইয়া বানাই ফেলি, কানেকশন বানানোর জন্য তুমি সিম্পলি যে ফাংশনটা কল করবা সেটার নাম কি? তুমি যে সকেটটা বানাইছো s.connect, ওকে, তাইলে হচ্ছে ইয়া হয়ে যাবে, সকেট টু সকেট কানেকশন হবে। তাহলে কি হবে জানো, ওই যে আমি কিছুক্ষণ একটা স্লাইড ওপেন করছিলাম না, ওই স্লাইডে কি দেখাইছিলাম? টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেক, তোমরা ক্লাসেও পড়ছো। টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেক চালু হবে। ধরতে পারতেছো এখন থিওরির সাথে ল্যাবের কি মিল পাওয়া যায়? জি স্যার। যে থিওরিতে যে টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেক করছো, সেই 3-ওয়ে হ্যান্ডশেক বলতো এই কোডের মধ্যে কোথায় হচ্ছে?
যদি আমি পরীক্ষার প্রশ্নে দিই, কানেক্ট ফাংশনটা কল করো। কানেক্ট ফাংশনটা কল করার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডে টিসিপি 3 ওয়ে হ্যান্ডশেক চালু হয়ে যাচ্ছে। পরীক্ষার প্রশ্ন এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে এখন একটা কথা বলো, কানেক্ট ফাংশনটা কয়টা প্যারামিটার ইনপুট নিচ্ছে? স্যার একটাই নিছে স্যার, একটা টাপল। শিওর? আমি তো দুইটা দেখতেছি। স্যার একটা টাপল নিছে স্যার। এক্স্যাক্টলি, কানেক্ট ফাংশনটা আসলে দুইটা প্যারামিটার ইনপুট নেয় নাই। কানেক্ট ফাংশনটা অনলি একটা প্যারামিটার ইনপুট নিচ্ছে। সেই প্যারামিটারটার নাম কি? টাপল। টাপল। হ্যাঁ, কানেক্ট টেক্স অনলি ওয়ান প্যারামিটার। পাইথনে একটা নতুন ডেটা স্ট্রাকচার, নতুন একটা ইয়া আছে, ডেটা স্ট্রাকচারই বলা যায়, নতুন ডেটা স্ট্রাকচার আছে, সেটার কনসেপ্টের নাম হচ্ছে টাপল। টাপল কিভাবে বোঝায়? এই যে ব্র্যাকেট দিয়ে তুমি যতগুলা ইচ্ছা ততগুলা ভ্যালু একসাথে করে, ধরো 2 3 4 5, এটা কি বানালাম জানো আমরা? একটা ফোর টাপল, এটাকে বলে ফোর টাপল। মানে তাহলে এই টাপলের মধ্যে 4টা ভ্যালু আছে। সিমিলারলি আমরা এখানে তাহলে কত টাপল বানাইছি বলো তো? স্যার টু টাপল। আমরা এখানে যেটা বানাইছি সেটা হচ্ছে টু টাপল। টু টাপল কেন বলে? আইপি এবং পোর্ট এই দুইটার কম্বিনেশন একটা টাপল আছে। বলো তো পাইথনে যেটা টাপল, সিতে সেটা কি? স্যার Structure. ওইটাই স্যার। স্ট্রাকচার। পাইথনের টাপলের সাথে সি এর স্ট্রাকচার সেম। স্যার একদম সেম তো বলা যায় না স্যার, কারণ টাপল ইমিউটেবল। ইমিউটেবল হতে পারে, কিন্তু ইয়াটা তো সেম, আইডিয়াটা তো সেম, তাই না? হ্যাঁ, ওইটি। এখন ধরো আমি যদি বলি, ধরো এখানে যে ভ্যারিয়েবল আছে, তাই না? সি এর ভ্যারিয়েবল আর পাইথনের ভ্যারিয়েবল তো সেম না, রাইট? কারণ এইটার যে এইখানে তো ডেটা টাইপ মেনশন করা লাগে না, যে এরকম ভ্যালু বসাবা সেই অনুযায়ী ডেটা টাইপ ইয়া হয়ে যায়। কি জানো নাম এটার? এটাকে বলে হচ্ছে ডেটা টাইপ অনুসারেই ভ্যারিয়েবল ডিফাইন হয়ে যায়, ভুলে গেছি। হ্যাঁ, ওয়ারেজ সি প্রোগ্রামিং বা জাভাতে কি করতে হয় বলতো? এটা কি ইন্টিজার না ফ্লোট, এটা ইয়া করতে হয় না? স্যার আগে define করে দিতে হবে। ডাইনামিক্যালি ডাইনামিক্যালি টাইপ এরকম। তো দুইটাই তো ভ্যারিয়েবল, কিন্তু তাদের মধ্যে ইয়াতে ডিফারেন্স আছে। বাট সিমিলারলি সিতে স্ট্রাকচার যে কাজ করে, পাইথনে টাপলও সে কাজ করে। তো এই জন্যই পাইথনটা আমাদের অনেকেরই পছন্দ, রাইট? কেন বলতো? এই স্ট্রাকচার বানাইতে হলে সিতে কি করতে হইতো? স্ট্রাকচার লেখো, স্ট্রাকচারের একটা ইয়া বানাও, ইনস্ট্যান্স তৈরি করো, সেটা দিয়ে কল করো, এরকম করতে হতো না? পাইথন স্যার অনেক হাই লেভেল। হাই লেভেল, হ্যাঁ, ওইটাই আর কি। তো এই জন্য হাই লেভেল তো বেশি কাজ করা যায় কম ইয়াতে, আরামে। So, তার মানে কানেক্ট ফাংশনটা একটা হচ্ছে কি নেয়, একটা প্যারামিটার নেয়, সেটা হলো টাপল। যেই মাত্র তুমি এই কাজ করলা, তখন সকেট টু সকেট কানেকশন এস্টাবলিশ। তো আমরা আসলে বলতে পারি, যদি এইটুকু বাদ দিই, এইটুকু ইয়ে করে রাখি, এইটুকু বাদ দিই, এটুকু বাদ দিই, তাহলে আমি যদি এই কোডটা রান করি, সকেট তৈরি করছি, আইপি পাইছি, কানেকশন বানাইছি, এটা করলে মোটামুটি সকেট টু সকেট, এই যে সকেট ইজ কানেক্টেড টু gmail.com অন আইপি। খেয়াল করছো এবার জিমেইলের আইপি কত দেখাচ্ছে? জি স্যার, আগেরটা দেখাই না, এটা চেঞ্জ হয়ে গেছে, মানে কেবলই দিলাম, কেবলই চেঞ্জ হয়ে গেছে একবার এক এক শুনতে। আচ্ছা, কোথায় ছিলাম? এখানে। তাহলে মোটামুটি ডান। কানেকশন বানায় কি লাভ হলো যদি না তুমি আসলে একটু ডেটা ঠেটা চাও? তাহলে আসো আমরা ডেটা পাঠাই। তাহলে সকেট টিসিপি কানেকশন ডান। আমরা এখন জিমেইল সার্ভারের কাছে একটা ইয়া চাবো, ডেটা চাবো। সেই ডেটাটা কি জানো? কেমন কিছুই না। তুমি যদি ব্রাউজারে www.gmail.com লেখো, কি ওপেন হবে বলো তো? স্যার জিমেইলের ল্যান্ডিং জিমেইলের যে হোম পেজটা, একেবারে বেসিক ইন্ডেক্স পেজটা, সেটাই ওপেন হবে না? আমরা না ওই পেজটাই চাচ্ছি। আমরা আপাতত তেমন কিছু চাচ্ছি না, ডিও রিকোয়েস্ট করতেছি। তাহলে আমাদের ওইটাই লাগবে। এখানে না থিওরি কাজে লাগবে অনেক। তাহলে আমাকে বলো, আমি যদি জিমেইলের এই হোম পেজটা চাই, আমাকে কি একটা রিকোয়েস্ট মেসেজ পাঠাইতে হবে না? জি স্যার। সেই রিকোয়েস্ট মেসেজটার নাম আমরা দিব HTTP রিকোয়েস্ট মেসেজ। মনে আছে? রিকোয়েস্ট মেসেজ পাঠালে কি আসে? একটা রেসপন্স মেসেজ আসে। রিকোয়েস্ট মেসেজের না 3টা পার্ট ছিল। একটা ছিল হেডার, একটা ছিল কি, সরি, প্রথমটার নাম হচ্ছে স্ট্যাটাস লাইন, তারপর একটা ছিল হেডার,
তারপরটা ছিল বডি, এরকম ছিল না? মনে পড়ে? জি স্যার। স্ট্যাটাস লাইনটা কিরকম ছিল? প্রথম লাইনটা এরকম গেট বলছিলাম না, গেট আর পোস্ট এই যে কোনো রকম হতে পারে। জি স্যার। গেটের পরে কি লিখতে হইতো বলতো? যে ফাইলটা তুমি চাও। ওকে, এই মুহূর্তে আমি আসলে কি চাচ্ছি বলতো? gmail.com এর যে ইন্ডেক্স ফাইলটা সেটা চাচ্ছি না। তাহলে বলতো এই স্ল্যাশের পরে কি আর কিছু আছে? এমন তো না। আমি তো a.pdf এরকম কিছু চাচ্ছি না। যদি a.pdf থাকতো তাহলে এখানে কি লিখতে জানো? /a.pdf লিখতে। বাট আমরা কিন্তু সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ইন্ডেক্স ফাইল। তাহলে স্ল্যাশের পরে নিশ্চয়ই কিছু নাই। তাহলে তুমি স্ল্যাশের পরে কি লিখবা? কিছু লিখবা? কিছু লেখা লাগবে না। ওকে, ধরা যাচ্ছে কথাটা নাকি আরেকবার বলবো? জি স্যার, বুঝছি। বুঝছো যে gmail.com এর পরে তো আসলে কোনো ফাইল পাথ নাই, তাহলে তুমি গেটের পরেও একটা স্ল্যাশ দিয়ে আর কিছু লিখতে হবে না। আর আমি যদি তোমাকে বলতাম এরকম করো, index.php এইটা আনো, তাহলে তুমি এখানে লিখতা স্ল্যাশ index.php। আর এই মুহূর্তে এটা এরকম থাকে। আচ্ছা, এরপরে একটা স্পেস, তারপরে আমাকে কি দিতে হবে বলতো? মনে আছে? HTTP 1.1, আমরা যে ভার্সন প্রোটোকল ইউজ করতেছি সেটা 1.1। হ্যাঁ, তাহলে এই দেখো তো, আমি কি এরকম একটা মেসেজ বানাইছি না, get/http 1.1। তুমি জানো এই রিকোয়েস্ট মেসেজের প্রত্যেকটা লাইন কি দিয়ে শেষ হয়? ক্যারেজ রিটার্ন লাইন ফিট দিয়ে শেষ হয়। আচ্ছা, তাহলে আমি কি আমার যে HTTP রিকোয়েস্ট মেসেজ ছিল তার ফার্স্ট লাইন বানায় ফেলছি, তাই না? ঠিক আছে, আমরা আরেকটা কথা বলছিলাম, এই যে হেডার আছে না, এই হেডারটা কি অপশনাল? এই হেডারটা থাকলেও চলে, না থাকলেও চলে। আমরা না এই মুহূর্তে কোনো হেডার অ্যাড করতে চাচ্ছি না, তাহলে আমাদের হেডার কি সম্পূর্ণ ফাঁকা, বাদ। আরেকটা জিনিস কি তোমরা থিওরিতে পড়ার সময় মনে আছে? হেডার আর বডির মধ্যে একটা এক্সট্রা ইয়া ছিল। জি স্যার, আলাদা করার জন্য। স্ল্যাশ আলাদা একটা rn ছিল না, যেটা কি করে হেডার থেকে বডিটাকে আলাদা করে। জি স্যার। আরেকটা কথা কি মনে আছে? গেটের সময় বডিতে কি থাকে? গেটের সময় বডি ফাঁকা থাকে স্যার। আর তার মানে আসলে হেডারও নাই, বডিও নাই, তাহলে এই rnটা কই চলে যাবে বলো? এটা আমাদের উপরে উঠে আসবে না? তাহলে এখন কি বুঝতেছো আমি এখানে পরপর দুইটা rn কেন দিছি? জি স্যার, বুঝছি। একটা হচ্ছে লাইনের শেষ তার জন্য, আমার প্রত্যেকটা লাইন এটা দিয়ে শেষ হওয়ার কথা। আর এই rnটা না নিচ থেকে উপরে এক্সট্রা উঠে আসছে, আর কিছু না। তাহলে আমি কি বলতে পারি হেডার বিহীন আমি একটা রিকোয়েস্ট মেসেজ বানাই ফেলছি, যেটা তুমি থিওরিতে এতদিন মুখস্থ করে আসছো। মিলে না থিওরির সাথে? জি স্যার, মিলে। আমাকে এখন কি করতে হবে জানো? যে মেসেজটা আমি তৈরি করছি এই মেসেজটা সেন্ড করে দিতে হবে না জিমেইল সার্ভারকে। তাহলে এখন আসো কি করি, আমি এই মেসেজটা না একটা কি ভ্যারিয়েবলের মধ্যে বানাই ফেলছি, একটা স্ট্রিং ভ্যারিয়েবল বানাই ফেলছি। এখন আমাকে কি করতে হবে? সিম্পলি মেসেজটাকে, স্ট্রিংটাকে সকেটের থ্রুতে সেন্ড করে দিতে হবে। তা আমরা যে এতক্ষণ আমরা কষ্ট করে একটা সকেট বানাইছি, ক্লায়েন্ট সকেট, সেটা কি এস? তাহলে আমি বলছিলাম যেটা যদি অন্য প্রসেসে পাঠাইতে চাও সেটা সকেটের থ্রুতে পাঠাবো। তাহলে আমরা এখানে কি ফাংশন লিখবো? আমাদের একটা ফাংশন বানাই দেওয়া আছে, ফাংশনের নাম হচ্ছে সেন্ড অল। তাহলে লিখবা s.send all। সেন্ড অল লিখলে কি হবে? সেন্ড অলের মধ্যে প্যারামিটার হিসেবে পাঠাবে কি তুমি যে মেসেজটা পাঠাতে চাও সেই মেসেজটা। আচ্ছা, তো এখানে যদি তুমি s.send ফাংশন একটা আছে, ঠিক আছে, সেটাও ইউজ করতে পারো। তো তোমাকে যদি বলি সেন্ড আর সেন্ড অলের মধ্যে পার্থক্য কি? সেন্ড কি করে জানো? মেসেজটা তো সকেটে পাঠায়, বাট যদি কোনো এরর হয়, যদি কখনো ধরো মেসেজ তুমি পড়ছো না থিওরিতে যে যেটা পাঠানোর সময় প্যাকেট বা সেগমেন্ট লস হতে পারে, সেই ক্ষেত্রে না এই সেন্ড ফাংশনটা ইয়া করে না, রিট্রাই করে না। ভাইরা সেন্ড অল ফাংশনটা কি করে? তুমি যে মেসেজটা পাঠাইছো এটা যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক মতো না গেছে ততক্ষণ পর্যন্ত সে কি করতে থাকে? অ্যাটেম্প নিতেই থাকে আনটিল যতক্ষণ না পর্যন্ত ফুল মেসেজ ডেলিভারি হয়েছে। এই হলো সেন্ডের সাথে সেন্ড অলের পার্থক্য। এটা হলো সিম্পলি পাইথনের ফাংশনের পার্থক্য। আচ্ছা, এই জন্য আমরা সেন্ড অল ফাংশনটা ইউজ করলাম। আচ্ছা, সেন্ড অল ফাংশনের মধ্যে প্যারামিটার কি পাঠাইলাম? মেসেজ। বাট একটা জিনিস দেখছো, মেসেজ পাঠাইনি, মেসেজটাকে একটু কি করে পাঠাইছি? এনকোড করে। এটার কারণ কি? সিকিউরিটির জন্য স্যার। সিকিউরিটির জন্য একটা কারণ। আরেকটা কারণ কি জানো? স্যার আস্কি অথবা ইয়েতে ইউনিকোডে যদি থাকে
ওই পাইথন 2 এর সাথে পাইথন 3 এর একটা পার্থক্য হলো যে পাইথন 3 তে স্ট্রিং কে না ডাইরেক্ট পাঠায় না, স্ট্রিং কে সে হচ্ছে তোমরা যেটা বললো স্ট্রিং কে কিসে কনভার্ট করে জানো? আমি এখানে লিখে দিই, পাইথন 3 কনভার্টস স্ট্রিং ইনটু বাইট, স্ট্রিং কে বাইটে কনভার্ট করে। তার মানে পাইথন 3 যখনই স্ট্রিং ম্যানিপুলেট করে সেই স্ট্রিং কে বাইটে কনভার্ট করে। তার একটা কারণ হচ্ছে যে তোমরা যেটা বললা সিকিউরিটি। এই জন্য তুমি না আসলে ডাইরেক্ট স্ট্রিং পাঠাতে পারবা না, তোমাকে যেটা করতে হবে স্ট্রিংটাকে এনকোড করে পাঠাইতে হবে। এনকোড ফাংশনের মধ্যে আমি কোনো প্যারামিটার দিলাম না, যদি কিছু না দাও তাহলে বাই ডিফল্ট পাইথন এটাকে ইয়াতে কনভার্ট করবে UTF-8। আর যদি তুমি তোমার ইচ্ছা মতো করতে চাও তাহলে তুমি এখানে প্যারামিটার দিতে পারো, বেস 64, UTF-32, ASCII, যা ইচ্ছা তাই দিতে পারো। আমাদের অত নেসেসারি নাই বলতে, আমরা জাস্ট বরাবর UTF-8 এ কনভার্ট করলেই হয়ে যায়। মানে এটা করার একটাই কারণ, পাইথন 3 স্ট্রিং হ্যান্ডেল করতে পারে না, স্ট্রিং কে সে বাইটে করে। তুমিও যদি কোনো স্ট্রিং সেন্ড করতে চাও তোমাকে স্ট্রিংটা বাইটে কনভার্ট করে পাঠাইতে হবে, ঠিক আছে? আর যদি পাঠানোর সময় কোনো ভুল টুল হয় তাহলে তো আমরা একটা ট্রাই ক্যাচের মধ্যে ট্রাই এক্সেপ্টের মধ্যে ফেলে দিছি, সে বলবে সেন্ড ফেল্ড করে এক্সিট, জাস্ট যেন কোডটা ক্র্যাশ না করে। তো মেসেজ সেন্ড সাকসেসফুলি। আচ্ছা, তাহলে যদি জিমেইল সার্ভার কানেক্টেড হয় তোমার সাথে, সে যদি তোমার এই রিকোয়েস্টটা পায় তাহলে তোমায় কি পাঠাবে বলো তো? একটা রেসপন্স পাঠাবে। সেই রেসপন্সটাই হবে কি জানো? জিমেইলের যে ওই যে ইন্ডেক্স যে পেজটা আছে, হোম পেজ, সেই হোম পেজটা পাঠিয়ে দিবে। আমরা এখন কি করলাম জানো? এই পাঠানোর সাথে সাথেই তো জিমেইল সার্ভার আমাকে রেসপন্স দিবে। সেই রেসপন্সটা আমি আবার কোন ফাংশনের থ্রুতে ধরে ফেললাম? RECV, রিসিভ ফাংশনের মধ্যে ধরে সেটাকে কোথায় মধ্যে বসায় দিলাম? রিপ্লাই নামের ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে দিলাম। রিসিভের মধ্যে একটা প্যারামিটার আছে 4096, কি হইতে পারে বলো তো এটা? মানে স্যার পোর্ট। স্যার পোর্ট অ্যাড্রেস। দেখে পোর্ট মনে হচ্ছে তাই না? কিন্তু একটা কথা বলে দিই, যে মুহূর্তে সকেট কানেক্টেড হয়ে গেছে না সেই মুহূর্তে পোর্ট শেষ। মানে পোর্ট শেষ বলতে বোঝাচ্ছি পোর্টের কাজ তোমার আর করতে হবে না, তোমার যা পোর্টের কাজ ছিল সব ডান। স্যার তাহলে কি স্যার এটা বাইট সাইজ? এক্স্যাক্টলি। রিসিভ ফাংশন একটা প্যারামিটার নিবে, প্যারামিটার which is the maximum size of by maximum size in bytes of the received message। মানে যে মেসেজটা আসলো সেই মেসেজটা ধরো 10,000 বাইটের, কিন্তু তুমি কতটুকু রিসিভ করলা, বাফার থেকে পড়লা কতটুকু? 4096 বাইট। তার মানে যতটুকু মেসেজ আসি বাফারে জমা থাকুক সমস্যা নাই, আমি যে বাফার থেকে সকেটের থ্রুতে পড়লাম কতটুকু, কয় বাইট পড়লাম? 4000, প্রথম 4096 বাইট পড়লাম, পরে এটা রিপ্লাই ভ্যারিয়েবলের মধ্যে রাখি, ঠিক আছে? সো এইটা বোঝায় হচ্ছে আমি রিসিভ ফাংশনের থ্রুতে কতটুকু বাইট সকেট থেকে পড়ে নিচ্ছি। এটা ইচ্ছা মতো যে কোনো ভ্যালু দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে ভ্যালুটা সাধারণত জেনারেলি, এটা স্ট্রিক্টলি না, 2 এর পাওয়ার, 2 এর পাওয়ারে পড়লে আসলে ক্যালকুলেশন করতে সুবিধা। আচ্ছা, তবে এটা 2 এর পাওয়ারই হতে হবে, নট নেসেসারি। তো আবার যখন দেখো মেসেজটা যখন আমি প্রিন্ট করলাম তখন কি আমি রিপ্লাই প্রিন্ট করছি? রিপ্লাই কিন্তু প্রিন্ট করিনি, কি প্রিন্ট করছি? ডিকোড করে। তার মানে আসলে আমি বাইটে যখন আসবে, হ্যাঁ, একটা মেসেজ যখন বাইটে আসে তখন না কিছু কিছু ক্যারেক্টার থাকবে যেটা তুমি বুঝতে পারছো না, কারণ ওটা ইউনিকোডে কনভার্ট করা। তো আমরা চাই যে ওটার করেসপন্ডিং স্ট্রিং ভার্সনটাই দেখতে চাই। তো এই জন্য যাওয়ার সময় স্ট্রিংকে কনভার্ট করে ফেললা বাইটে, আবার যেটা আসলো সেটা কিন্তু স্ট্রিং আসে নাই, এটা কিন্তু বাইট আসছে। স্যার আমি না বাইট দেখতে চাই না, আমি চাই স্ট্রিং। তো আমি আবার সেটাকে কি করলাম, উল্টা ডিকোড করে এবং লাস্টে আমি তোমাদের সুবিধার জন্য একটা জিনিস প্রিন্ট করছি। সেটা কি? আমার কাছে যে স্ট্রিংটা আসলো এই রিপ্লাই ডট ডিকোড, এটার ইয়া কত, এটার সাইজ কত, এটা আমি একটু দেখতে চাই। যে ব্যাকেজটা আমাকে পাঠায়। তো আসলে দেখি এই সব কিছু যদি ঠিকঠাক মতো হয়, এখন একটু কোডটা চালাই দিই। লাস্টে একটা কি আছে দেখছো? কেস ডট ক্লোজ, তাই না? তার মানে সকেট বানাইলা, কানেক্ট করলা, ডেটাও পাঠাইলা, সেন্ড করলা, ডেটা রিসিভও করলা, এরপর না সকেট আর লাগবে না আমার কাছে। তোমাকে না ফাইল ক্লোজ করার মতো সকেট ডেসক্রিপ্টরটা ক্লোজ করে চলে যেতে হবে। তা না হলে কি হবে?
স্যার সকেটটা মানে অন থাকবে অন তো থেকে মানে যাবে অন্য এবং অন্য কেউ যদি ইউজ করতে চায় তখন অন্য কেউ না। ইনফ্যাক্ট দেখো, তুমি যখন, তোমার মনে হয় না, তুমি যখন এস ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছো, তখন তোমার ওএস যখন এই কাজটা করছে, তোমার মনে হয় না এই সকেটের সাথে সে একটা পোর্ট দিয়ে দিছে তোমাকে, দিছে না? জি স্যার। তাই না? এখন দেখো, কোডটাকে রিমুভ করতে হবে। পোর্টটা রিমুভ করতে হবে না, আমার তো লিমিটেড নাম্বার অফ পোর্ট। তুমি সকেটের পর সকেট খুলতেই আছো, কিন্তু সকেট ক্লোজ করতেছো না, তাহলে পোর্টটা বিজি হয়ে আছে না? এই জন্য বুঝছো পোর্ট বিজি এরকম, মানে খুবই একটা কমন এরর যে ওই পার্টিকুলার পোর্টটা ইয়া দেখায়, বিজি দেখায়। তার মানে তুমি আসলে আরেকটা ইয়া হয় এরকম, পোর্ট ক্লোজ না করলে এরকম একটা এরর দেখায়, ওএস এরর। দেখো কখনো যদি ভুলে এরকম আসতে পারে। এই ওএস এররের একটাই কারণ, পোর্ট ওপেন করছো, পোর্ট ক্লোজ করো নাই, সো তখন হ্যাং হয়ে যাবে। ইনফ্যাক্ট তোমাকে দেখাই, এই যে আমি যে এস এস নামের যে সকেটটা ইউজ করছি, এই সকেটের, এটা আমার আমার ক্লায়েন্ট সাইডের সকেট না? আমাকে যদি বলো আমার ক্লায়েন্ট সাইডে যে সকেটটা তৈরি হয়েছে এটার করেসপন্ডিং ইয়া কি, একটু দেখান তো। করেসপন্ডিং এই যে জিমেইল সার্ভারের একটা সকেটের যেমন আইপিআর পোর্ট ছিল, না তোমার মনে হয় না আমার মেশিনের যে সকেটটা আছে সেটারও একটা আইপিআর পোর্ট আছে? তাহলে এইটা দেখার ফাংশনটার নাম কি দেখছো? এই যে এখানে আমি এটা ভুলে গেছি বলতে, কি এটা? গেট সক নেম, s.get সক। ওকে, আসো তো দেখি এই ফাংশনটা, এই কোডটা এখন একটু রান করি, যদি ভুল না থাকে তাহলে এটা দেখো তো কি হয়েছে। জিমেইলের আইপি কত দেখায়? 74, ডাজ নট ম্যাটার। আমার লোকাল সাইটের যে ক্লায়েন্ট আইপি, ক্লায়েন্ট সকেট, এটা কি ইনফরমেশন দেখাচ্ছে দেখছো? আইপিটা কত? 192.168। এটা কি বলো তো? এটা হচ্ছে আমাদের রাউটার থেকে আমি যে আইপিটা পাইছি না, এটা হচ্ছে সেই আইপিটা। আর পোর্ট কত? পোর্ট কত? 36,142, তাই না? তো জিনিসটা হচ্ছে যে কেন এত বড় বড় সাইজের পোর্ট দিচ্ছে আমাকে বলো তো? এত বড় সাইজের পোর্ট দেওয়ার কারণ কি? পোর্ট অ্যাড্রেস কত হতে পারে হাইয়েস্ট? স্যার স্যার 65,535। 535, তাই না? তো তুমি জানো 0 থেকে 1023 এগুলা কিন্তু ফিক্সড প্রোটোকলের জন্য। তো আমার যে ক্লায়েন্ট সাইডের পোর্টটা, এটা তো নিশ্চয়ই ওই 0 থেকে 1023 এর মধ্যে কিছু দিবে না। আমি তো সিম্পলি ক্লায়েন্ট, আমি তো কোনো সার্ভার এস্টাবলিশ করতেছি না। তো এই জন্য আমাকে কি করছে, সাধারণত ক্লায়েন্ট সাইডের পোর্টগুলা ওএস যখন অ্যাসাইন করে বড় সড়ো কিছু একটা দেয়, 24,000, 36,000, 52,000 এরকম কিছু দেয়। তো এখানে আমাকে বলো, স্যার জাভাতে যখন করতাম তখন স্যার কোডটা মনে হয় ম্যানুয়ালি দেওয়া লাগতো স্যার, ইনপুট প্যারামিটার ফাংশন। পোর্টটা প্যারামিটার ম্যানুয়ালি দেওয়া লাগতো, তাই না? তুমিও দিবা, জি স্যার। কিছুক্ষণ পরেই দিবা। কারণ কি জানো, জাভাতে দেওয়া লাগে তা না, এটা কি বানাইতে চাচ্ছ সেই হিসেবে দেওয়া লাগে। আমি এখানে খেয়াল করো, আমি এখানে কি সার্ভার বানাইছি বলতো? এতক্ষণ ধরে আমি সার্ভার বানাইছি না ক্লায়েন্ট? স্যার ক্লায়েন্ট ক্লায়েন্ট। আমরা কিছুক্ষণ পরে সার্ভার বানাবো, তখন পোর্ট দিবা। এই পোর্টটা যেটা পাইছি না, এটা আমাকে ওএস অটোমেটিক্যালি অ্যাসাইন করে দিছে, দিস আর ক্লায়েন্ট পোর্টস, ঠিক আছে? কিন্তু যদি আমি চাই যে আমি একটা সার্ভার এস্টাবলিশ করব, তখন আমাকে একটা পোর্ট দিতে হবে। আসো, তার আমাকে বলো, তুমি যখন একটা মেসেজ রিসিভ করলা, রিপ্লাই, তুমি আসলে কি এক্সপেক্ট করতেছো বলো তো? একটা এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজ পাঠাইলে তার রেসপন্স কি আসবে? এটা এইচটিটিপি রেসপন্স মেসেজে আসার কথা না? জি স্যার। কারণ এই যে সার্ভারটা, সেই সার্ভারটা কি টাইপের সার্ভার? সার্ভারটা একটা এইচটিটিপি সার্ভার। তাহলে এইচটিটিপি রেসপন্স মেসেজ মনে আছে প্রথম লাইনটা কি হয়? স্যার ওই যে হেডার, তাই না? মানে ওই যে হ্যাঁ সাকসেসফুল কিনা, এই যে 200 মনে পড়ে? এই ছবিটা স্লাইডে ছিল না? এই জিনিসগুলো স্লাইডে ছিল না? হ্যাঁ, কিছু কিছু ছিল না, যেমন ধরো ডেট ছিল, অ্যাকসেপ্ট র্যাঙ্ক ছিল, এনকোডিং ছিল, এরকম জিনিসপত্র, রাইট? সো এইখানে যে যা দেখতেছো না, এগুলো হচ্ছে আরো হেডার, যেগুলো আমাদের দরকার নেই এই মুহূর্তে। এগুলো হচ্ছে এক্সট্রা হেডার। বাট এইটুক তো মনে আছে, এইটুক মনে পড়ে? এটা কি? এটা হচ্ছে প্রথম লাইনটা, স্ট্যাটাস লাইন স্যার। স্ট্যাটাস। তাহলে স্ট্যাটাস লাইন এটা কি? হেডার,
আর এগুলা কি তাহলে বলো তো? এই যে এখান থেকে স্যার ডাটা স্যার। এটা ডেটা, এটা কি জানো? HTML এটা What is হচ্ছে it? লিটারালি, এটা হচ্ছে একটা মানে জিমেইলের যে হোম পেজটা সেটা তো একটা HTML ফাইল, রাইট? এটা হচ্ছে সেই HTML ফাইল যেই আসলে দেখাচ্ছে। আমরা যখন ব্রাউজারে দেখি তখন কি আর এরকম দেখি? না স্যার, ওটা তো স্যার প্রেজেন্ট করা হয় সেভাবে। এক্স্যাক্টলি, ব্রাউজার আমাদের কাছে কি করে, এই কোডটাই রিটার্ন করে, কিন্তু এই কোডটা সে সুন্দর মতো আমাদের কাছে প্রেজেন্ট করে, রাইট? জি স্যার। HTML বা XML বা XHTML পার্সার আছে ব্রাউজারে, ব্রাউজার সুন্দর মতো আমাকে ওই ওই ইনফরমেশনটাই HTML CSS দিয়ে সুন্দর মতো দেখা যায়। বাট পিছনে পিছনে আসলে কোডটা যেটা আসে সেটা কিন্তু এইটাই আসে, এটা বুঝলে এখন? আসলে কোডটা আসে এটাই, ব্রাউজার জাস্ট আমাদেরকে সুন্দর মতো রিপ্রেজেন্ট করে, যেটা জানা ছিল এতদিন সেটা একটু সামনাসামনি দেখলাম। এই আর লাস্টে যেটা প্রিন্ট হচ্ছে সেটা কি বলতো? এটা হচ্ছে কি, এটা লেন্থ লেন্থ অফ মেসেজ, মানে আমার কাছে যে মেসেজটা আসলো সেই মেসেজের লেন্থ কত, লেন্থটা কত বলতো? মাত্র 1418 বাইট। আর আমি হাইয়েস্ট কত সাইজ দিয়ে রাখছিলাম? 4096, তাই না? কারণ আসলে যা বলছে যা আসছে আমি তার চেয়ে বেশি স্পেসিফাই করছি। এখন একটা জিনিস দেখো, মেসেজটা কোথায় শেষ হয়েছে? এই নাম্বারগুলো না, বেশ বেশ বড় সড়ো একটা মেসেজ দেখা যাচ্ছে না? আচ্ছা বলো তো, এখন যদি আমি এখানে 1000 দিই তাহলে কি হবে? তাহলে স্যার কয়েকটা বাদ যাবে স্যার লাস্ট। কিছু বাদ যাবে, তাই না? আসলে তো দেখি তো হয় কিনা। তাহলে দেখছো এখানে মেসেজটা বেশ বড় সড়ো। আমরা যদি এই কোডটা আবার রান করি, এবার কি আর পুরো ভুল হলো? লেন্থ অফ মেসেজ ইকুয়ালস টু, ও আচ্ছা বুঝতে পারছি, এখানে প্লাস সাইনটা আসলেই মনে থাকে, স্ট্রিং এর সাথে ইন্টিজার ইয়া করে না। স্যার আপনি ইন্টারপোলেশন করতে পারেন স্যার, এফ ফরম্যাট করে। কোনটা কোনটা? এফ স্ট্রিং ইউজ করতে পারেন আপনি, তাহলে আচ্ছা। কাট করবে। নট নেসেসারি, কালি বেস করে। কালি ব্রেস দিয়ে, তাই না? জি স্যার। এই ইয়াটা না, আপাতত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, খেয়াল করো মেসেজের অর্ধেক আছে অর্ধেক নাই, দেখছো? তার মানে আমি আসলে বাফারে আসছে, কিন্তু জাস্ট আমি 1024 বাইট পড়ে আমার কাছে শো করছে, পুরোটা শো করে। ওকে, স্যার এই দুই আমরা বাফার থেকে নিতাম, প্রথমবার 1024 দিলাম, হ্যাঁ, দ্বিতীয়বার 1024 হ্যাঁ দিলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার তৃতীয়বার কি ওই প্রথম থেকে 1024 নেবেন নাকি ওই যতটুকু নেওয়া হয়েছে তারপর কি? ওই তখন যেটা করতে হবে, ওই না, পরের বার যেটা নিবে সেটা হচ্ছে 1024 এর পরের 1024 টুকু রিড করবে। তার মানে তখন একটা কি চালাইতে হবে বলতো? আচ্ছা একটা লুপ চালায়, ধরো 1024 করে 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 নিয়ে জোড়া লাগাইতে হবে। একটু করে দেখো তো, ঠিক আছে? আমার মতে এটাই হওয়া উচিত, অর্থাৎ প্রথমবার রিসিভ করা, পরের বার রিসিভ করা, এরকম। যেমন আমি আসলে এখানে করি একটু, সাপোজ এটা দিলাম রিপ্লাই 1, আমরা লুপ না চালাই, আচ্ছা এটা করি, হ্যাঁ এটা দিলাম রিপ্লাই 2, তাহলে পরপর দুইটা 1024 নিলাম, তাই না? তাহলে এটা দেই রিপ্লাই 1 ডট ডিকোড, দেখি তো মেসেজটা কি আসে। লেন্থে না পাবো, তাহলে লেন্থটা পাবো। ঠিক আছে, দেখছো দুইটা আসলে পরপর জোড়া লাগানোর ফলে পুরো মেসেজটা চলে আসছে না? জি স্যার। ক্লিয়ার এখন কি হচ্ছে? মনে হয় যথেষ্ট ভালো মতো বোঝা যাচ্ছে। ওকে, প্রথমবার 1024 বাফার থেকে পড়ছে, এইটা দেওয়ার পরে যদি আরেকবার রিসিভ করো তাহলে পরের বার পরের 24 1024 পড়বে। তো বলো তো এই কোডটা কি দেখে কিছুটা হেল্প হলো? জি স্যার। জি স্যার। বোঝা গেছে? যদি লুপে দেই তাহলে টার্মিনেটিং কন্ডিশনটা কি হবে? টার্মিনেটিং কন্ডিশন লাগবে না, কারণ এই সাপোজ তুমি ধরো মেসেজ থেকে আমার এই মেসেজটা কত বাইটের ছিল জানো? 1000 সামথিং, 1400 সামথিং। সো আমি যদি বেশি করেও দিই, ও না ওইখানেই শেষ হয়ে যাবে। আর টার্মিনেটিং কন্ডিশন যেটা হবে, টার্মিনেটিং কন্ডিশন তুমি এভাবে বলতে পারো যে রিসিভ ফাংশন যদি কল করো, সে যদি আর কিছু ইয়া না দেয়, তাহলে মনে হয় একটা 0 বা 1 এরকম কিছু একটা রিটার্ন করে। অর্থাৎ যখনই শেষ হয়ে যাবে তারপরও যদি তুমি রিসিভ করতে চাও তখন না 0 রিটার্ন করবে। ওইটা একটা টার্মিনেশন কন্ডিশন হতে পারে। একটু
একটু রিসিভ ফাংশনটা ইন্টারনেটে পাইথনের ইয়াতে সার্চ করে দেখো তো, যে যখন রিসিভ করার আর কিছু থাকবে না তখন ফাংশনটা কি রিটার্ন করে। যেমন এখন কি রিটার্ন করতেছে বলো তো, এখন রিসিভ করলে কি রিটার্ন করতেছে, একটা বাইটের অ্যারে। আর যখন আসলে কিছু থাকবেই না তখন সে কি রিটার্ন করবে, তখন তার নাই, তখন নিশ্চয়ই সে 0 রিটার্ন করবে, বাইটের কিছু একটা রিটার্ন করবে। তো ওইটা হতে পারে টার্মিনেটিং ফাংশন, না আলো হতে পারে, এইটার কিছু একটা হতে পারে। সো এই ফাংশনটাতে কি রিটার্ন করে এটা আমার মনে নেই, এটা দেখে নিলে ওইভাবে তুমি কোড করতে পারো। ইনফাইনাইট লুপ চালাই দিবা। তো এই হলো আমাদের প্রথমটা। তো এইটা অনেক ডিটেলসে পড়াইলাম, আশা করি মনে থাকবে। এটা হলো সিম্পলি একটা অলরেডি এস্টাবলিশ সার্ভার আছে, সেই সার্ভারের সাথে আমরা একটা জাস্ট ক্লায়েন্ট সকেট ক্রিয়েট করে কমিউনিকেট করলাম, কানেক্ট করলাম, ডেটা পাঠাইলাম, ডাটা সেন্ড করলাম, এই হ্যাঁ। কিন্তু এটা দিয়ে আমাদের হবে না, আমাদের কি করতে হবে, অন্যের সার্ভার ইউজ করা যাবে না। আমরা চাই নিজেই একটা সার্ভার বানাবো, নিজেই একটা ক্লায়েন্ট বানাবো, সার্ভারও আমার মেশিনে থাকবে, ক্লায়েন্টও আমার মেশিনে থাকবে। এরপর আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবো, যেমনটা তুমি জাভা কোর্সে করে আসছো, তাই না? খুবই পপুলার একটা জাভা প্রজেক্ট, চ্যাট মেসেঞ্জার। মেসেঞ্জারের 2টা ভার্সনই তোমার ল্যাপটপে, একখান থেকে মেসেজ পাঠাও আরেকখানে যায়, আর এখানে মেসেজ পাঠাও আরেকখানে যায়। এই আমাদের টার্গেট হচ্ছে এখন কি, আমরা একটা সিম্পল ক্লায়েন্ট সার্ভার বানাবো, সিম্পল সার্ভার বানাবো, সিম্পল ক্লায়েন্ট বানাবো, কারণ বানায় দুজনের মধ্যে ডেটা পাস করবো। আসো দেখি এটা কিভাবে করে। তো এখন যেহেতু ক্লায়েন্ট সার্ভার দুইটাই আমার এখানে, হ্যাঁ, আমি না কোনো, মনে রাখো, আমি কোনো ইয়া বানাচ্ছি না, আমি কোনো HTTP সার্ভার বানাচ্ছি না। এই মুহূর্তে আমি যে সার্ভারটা বানাবো সেটা সিম্পল সার্ভার, নট নেসেসারিলি কোনো এস্টাবলিশ প্রোটোকল অনুযায়ী সার্ভার, FTP সার্ভার, HTTP সার্ভার না। তাইলে না আমার এই HTTP রিকোয়েস্ট মেসেজ, HTTP রেসপন্স মেসেজ, হ্যান ত্যান এগুলো লাগবে না। এই যে গেট হ্যান ত্যান, এই যদি তোমার সার্ভার HTTP না হয় তাহলে তুমি রুল মানবা কেন, এই প্রোটোকল মেসেজের রুল মানবা কেন? এখন ইচ্ছা মতো মেসেজ বানাইলেই হবে। কথাটা বোঝা গেছে? আমার সার্ভার কোনো এস্টাবলিশ সার্ভার হবে না, সিম্পল একটা নর্মাল প্রোটোকল, নর্মাল পোর্ট ইউজ করে, হায়ার পোর্ট ইউজ করে একটা সার্ভার বানাবো। সার্ভার বানাইতে হবে, ক্লায়েন্ট বানাইতে হবে। আসো দেখি দুইটাই পাশাপাশি পড়ি। এইখানে এই যে দেখছো দুইটা কোড দেওয়া আছে, ক্লায়েন্ট আর সার্ভার। আসো দেখি, শুরু করি ইয়া থেকে, ক্লায়েন্ট থেকে। ক্লায়েন্টে কি করছি, আগের মতোই ফ্রম সকেট ইম্পোর্ট কল। এখানে কি বানাইলাম, এটা একটা ক্লায়েন্ট সাইডে একটা সকেট তৈরি করলাম, এস সমান সকেট, কোনো পার্থক্য নাই, AFINET সফট স্ট্রিম। আপাতত এইটুকু পর্যন্ত রাখি। তাহলে ক্লায়েন্ট সাইডে একটা সকেট তৈরি হলো। এবার বলো, এই যে কি লিখছো জানো এখানে, আগের বারের মতোই কি করতে হবে, ক্লায়েন্ট সাইডের যে সকেটটা আছে এই সকেটটা সার্ভারের সকেটের সাথে কানেকশন এস্টাবলিশ করবে না? তাই করছি, s.connect হোস্ট কমা পোর্ট, একটা টাপল পাঠাইছি হোস্ট কমা পোর্ট। হোস্টের মধ্যে দিছি হচ্ছে ধরো 127.0.0.1 ডাজন্ট ম্যাটার, আর পোর্টের মধ্যে দিছি হচ্ছে এটা। বলতো আগের বার এই দুইটা ভ্যালু কি ছিল? স্যার একটা জিমেইল ছিল আর একটা 80। জিমেইলের আইপি ছিল, একটা ছিল 80। কারণ এই মুহূর্তে তো আমি জিমেইল সার্ভারের সাথে কানেক্ট হচ্ছি না। এই মুহূর্তে যে আইপিটা আছে, এই মুহূর্তে যে সার্ভারটা রানিং হবে, সেই সার্ভারটা কোথায় আছে জানো? আমারই মেশিনে, লোকাল হোস্ট। সো এই লোকাল হোস্ট বোঝার জন্য আমরা বোঝাচ্ছি হচ্ছে 127.0.0.1, অর তুমি এটা ব্র্যাকেটে লোকাল হোস্টও লিখতে পারতে। আর আমার সার্ভারটা যেই পোর্টে রান করবে সেই পোর্টটা হচ্ছে 4446। এখন দেখো, আমি তো নিজেই সার্ভার বানাবো, তাই আমি এটা জানি যে কোন পোর্টে এটা রান হবে। জিমেইলের সময় এটা 80 ছিল, কারণ ওটা ছিল এস্টাবলিশ প্রোটোকল, আমারটা এস্টাবলিশ না, জাস্ট একটা সিম্পল সার্ভার। তাহলে এইটুক আপাতত এইটুক থাকলো। আসো দেখি, সার্ভারের সাথে কানেক্ট করতে হলে তো আগে একটা সার্ভার লাগবে, আসো সার্ভার বানাই আগে। সার্ভারের কোড কি, সব ইম্পোর্ট করলাম, এখানেও আইপিটা সেম দেই, 0.0.1। লোকাল হোস্টের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মধ্যে যে কোনো আইপি ইউজ করলেই হবে, কোনো পার্থক্য নেই। দেখো, সার্ভার সাইডেও একটা সকেট তৈরি করলাম আগের মতোই, সকেট ফাংশন কল করে। বাট এবার না কিছু নতুন জিনিস আসছে। সকেট কল করার পরে, সকেট বানানোর পরে নতুন একটা ফাংশন, নাম কি তার? বাইন্ড। বাইন্ড ফাংশনটা কয়টা প্যারামিটার নেয়? আগের মতোই
একটা প্যারামিটার নেয় টাপল, একটা হ্যাঁ টাপল হোস্ট কমা পোর্ট। এই বাইন্ড ফাংশনটা কি করে, এই যে পাশে লেখা আছে, ইট বাইন্ডস দ্য সকেট। কার সাথে বাইন্ড করে দেয়? তুমি যে পোর্ট বলবা আর তুমি যে আইপি বলবা, এই আইপি আর পোর্টের কম্বিনেশনের সাথে এই সকেটটা অ্যাসোসিয়েটেড হয়ে যাবে। তার মানে সার্ভার সকেটের অ্যাড্রেস হবে হচ্ছে এই আইপি এবং হচ্ছে এই পোর্ট, পার্টিকুলারলি এই পোর্ট। তার মানে বলতো ক্লায়েন্টরা যদি এই সার্ভারের সাথে কমিউনিকেট করতে চায়, কানেক্ট হতে চায়, তাহলে পোর্টে কত দিতে হবে? ডেস্টিনেশন পোর্টে 4446, তাই না? 4446 দিতে হবে না? জি স্যার। কারণ সার্ভার এই সকেটে বাইন্ড করা আছে, তাহলে ক্লায়েন্টে কিন্তু আমি এটা ইউজ করছি। তাহলে বুঝতেছো এখানে কেন 4446 দিছি? কারণ সার্ভার এই অনুযায়ী কাজ করতেছে, এই প্রোটোকল। তো এই কোনো একটা সার্ভার সকেটকে পার্টিকুলার কোনো একটা পোর্টের সাথে বাইন্ড করে দেওয়ার ফাংশনের নামই হচ্ছে বাইন্ড। বাইন্ড ফাংশনটা কিন্তু ক্লায়েন্ট সাইডের ফাংশন না, এটা সম্পূর্ণ সার্ভার সাইডের ফাংশন। নেক্সট, তাহলে সকেট তৈরি হলো সার্ভারে, সকেট বাইন্ড হয়ে গেল। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে সকেট বলবে আমি রেডি, আমি এখন ক্লায়েন্টের সাথে কানেকশন করার জন্য রেডি আছি, আমি এখন লিসেনিং মোডে চলে যাব, দেখি কেউ আমার সাথে কানেক্ট করতে চাচ্ছে কিনা। সার্ভারটাকে বাইন্ড করার পরে লিসেনিং মোডে পাঠানোর ফাংশনটার নাম হচ্ছে লিসেন, s.listen। লিসেনের মধ্যে এখানে লেখা আছে 1। বলতো এইখানে যে প্যারামিটারটা আছে, এই প্যারামিটারটা কি বুঝাইতে পারে? স্যার কিউবের সাইজ, মানে কয়টা ক্লায়েন্ট একসাথে কানেক্ট হবে। এখানে আমি যদি 5 দিতাম তাহলে মানে কি হতো? মানে স্যার একজন আসলে এরপর কানেকশনগুলো কিউতে থাকবে সর্বোচ্চ 5টা, নাকি এট এ টাইম 5টা হবে? জি স্যার। কোনটা? যেটা দুটোতে এক না, এট এ টাইম 5টা, নাকি একজন থাকবে আর বাকিরা 4 জন লাইনে দাঁড়ায় থাকবে? বাকিরা 4 জন স্যার লাইনে দাঁড়ায় থাকবে। লাইনে দাঁড়ায় যাবে, হ্যাঁ। তার মানে লিসেনের মধ্যে 5 দেওয়া মানে তুমি কতগুলা কানেকশনকে আসলে অ্যাকসেপ্ট করতে চাচ্ছ, বাট তুমি কাকে দিবা, সার্ভিস কাকে দিবা প্রথমে জানো? যে আগে আসছে তাকে আগে দিবা, ইজ জাস্ট বাকি 4 জন কোথায় থাকবে? লাইনে দাঁড়ায় থাকবে। মানে হ্যাঁ তোমরা কানেক্ট হইছো, বাট তোমরা কিছুক্ষণ পরে সার্ভিস পাবে। এখন আমাকে বলো, যদি ষষ্ঠ একটা ক্লায়েন্ট আসে তাহলে কি হবে এই অবস্থায়? তাহলে স্যার সে কানেক্ট হতে পারবে না, কানেক্টই হতে পারবে না। ওকে বলবে তুমি লাইনেও দাঁড়াতে পারবে না, তখন ওই এরর দেখাবে, রিফিউজিং কানেকশন, সার্ভার রিফিউজিং কানেকশন। তার মানে সার্ভারের যে ইয়াটা আছে, লিমিটটা, সেই লিমিট পার হয়ে গেছে, সার্ভার আর নিবে না কানেকশন। বুঝতে পারছো? সো লিসেনের মধ্যে 5 দেওয়া ডাজ নট মিন যে এই সার্ভারটা 5টা ক্লায়েন্টকে সিমুলটেনিয়াসলি সার্ভিস দিবে, তা না। তাহলে বলো তো সিমুলটেনিয়াসলি কি সার্ভিস দেওয়া যেতে পারতো না? 5 জনকে একসাথে কি করতে হবে তাহলে? একটা ইনস্ট্যান্স কি একসাথে তোমরা কি বলতে পারবা 5 জন কি আমি একসাথে কানেকশন? যেমন আমি এখানে যে কোডটা লিখে রাখছি, এখানে যে কোডটা আনছি সেটা আসলে একসাথে 5 জনকে দেয় না, একসাথে একজনকে দেয়। তুমি আমাকে বলতে পারবা কি করলে এটা 5 জনকেই দিতে পারে? ট্রেডিং করতে হবে স্যার। মাল্টি থ্রেডিং করতে হবে। মাল্টি থ্রেডিং করলে কি হবে? যতগুলা থ্রেড করবা ততগুলা থ্রেডের সে একসাথে সার্ভিস দিতে পারবে। প্রথম 10টা থ্রেড করলে প্রথম 10 জনকে এট এ টাইম, whereas এখানে যেটা হচ্ছে 5 জনকে একসাথে দিচ্ছে না, 5 জনকে লাইনে দাঁড়ায় রাখছো, দিচ্ছ একজন একজন করে, সিরিয়াল, এটা পুরো সিরিয়াল। ওকে, আশা করি বুঝতে পারছো। সো মাল্টি থ্রেডিং করাটা হবে হচ্ছে এই সার্ভারটাকে আপডেট করার একটাই। স্যার এইখানে কি এরকম যে সেকেন্ড জনকে সে দিবে যখন ওই ক্লায়েন্ট যে সকেট ক্লোজ করে দিবে, তারপর হ্যাঁ যখন এই এই একটা ক্লায়েন্ট যখন শেষ হয়ে যাবে ডাটা পাঠানো সার্ভার, তখন সে চলে যাবে পরের ক্লায়েন্টের কাছে। ডাটা পাঠানো শেষ হলেই সে কয়টা যে হ্যাঁ সে ডাটা পাঠানো মানে ও যে ডাটাটা চাইছে সেটা শেষ হইলে তারপরে, ঠিক আছে? দাঁড়াও মনে করি আমি s.listen 5, হ্যাঁ লিসেনিং ফর কানেকশনস, এক্স্যাক্টলি এই মুহূর্তে যে কোডটা লেখা আছে সেটা এখানে এরকম হবে, অর্থাৎ একটা শেষ হলে তারপরে হচ্ছে তুমি আরেকটা ইয়া বলবো। এইখানে নেক্সট কি বলতো? নেক্সট হচ্ছে তুমি হলো বাইন্ড করলা, লিসেন করলা, লিসেনের পরে এই যে খেয়াল করো, যখনই তুমি এখানে s.connect দিবা না, বলতে পারবা ক্লায়েন্ট সাইডে, আর আমি আসলে এইটা ফার্স্টে না বলি, ধরো প্রথমে কোনো ক্লায়েন্ট আসে নাই, শুধুই সার্ভার আছে, সার্ভারটা এখানে কোথায় এসে আটকে যাবে বলতো? আমি এই সার্ভারটা রান করাইছি, সার্ভারটা রান করালে কি পুরাটা এক্সিকিউট করবে না কোথায় আটকে যাবে?
স্যার লিসেনে আটকাবে স্যার। আটকে যেতে পারে। এই জায়গায় এসে আটকে যাবে লিসেনে। মানে সার্ভার রানিং আছে, একটা সার্ভার রান করছি, সার্ভারটা এই জায়গায় এসে বসে আছে, তখন বলতেছে আমি লিসেনিং মোডে আছি, দেখি আমার সাথে কেউ কানেক্ট হচ্ছে কিনা। কখন এটা পরের লাইনে আসবে বলতো? এই লাইন থেকে কখন এই লাইনে জাম্প করবে? চান্স যখন হবে স্যার, কোনো এইটা হবে, এই যে এই লাইনটা যখন এক্সিকিউট হবে না ক্লায়েন্ট সাইডে এস ডট কানেক্ট, তখন কি হবে জানো? এই সার্ভার তখন এই লাইন থেকে জাম্প করে এই লাইনে চলে আসবে। বোঝা গেল এখন দুইটার মধ্যে ইন্টারাকশন? দেখো তো এই ছবিটা বুঝতে পারো কিনা। সকেট কানেকশন বানাইলা, বাইন্ড করলাম, লিসেন করলাম, যেই এখানে কানেক্ট হলো তখন তুমি লিসেন থেকে কই চলে গেলা? লিসেন থেকে চলে গেল হচ্ছে এক্সেপ্ট। ঠিক আছে, এই ছবিটা বোঝা যাবে এখন। কানেক্ট ফাংশন কল করার সাথে সাথে আমি এক্সেপ্ট ফাংশনের কাছে চলে আসছি। তো এই যে তুমি যেই মাত্র কানেক্ট কল করলা এই পাশ থেকে এক্সিকিউট হলো, সেই মাত্র আমি হচ্ছে লিসেন থেকে চলে আসলাম এক্সেপ্ট। এক্সেপ্টে কি হবে বলো তো? এক্সেপ্ট মানে নাম দেখেই বোঝা যাচ্ছে কি হয় এক্সেপ্টে। এক্সেপ্ট হচ্ছে শব্দ আসতেছে, এক্সেপ্ট ফাংশনে কি হবে বলতো? এক্সেপ্ট ফাংশন এই যে ইন সকেটটা, যেটা সার্ভার সকেট ওপেন করা ছিল, এই সার্ভার সকেটটা ক্লায়েন্ট যে কানেকশন ক্রিয়েট করতে চাইলো না, একটা কানেক্ট করতে চাইলো, সেই কানেকশনটা অ্যাকসেপ্ট করলো। আচ্ছা, অ্যাকসেপ্ট তো করলো, এই অ্যাকসেপ্ট ফাংশনটা কি রিটার্ন করলো বলতো? অ্যাকসেপ্ট ফাংশন একটা ফাংশন দুইটা ভ্যালু রিটার্ন করছে। পাইথনে এমন একটা পাইথনের ফাংশন কি মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারে। অ্যাকসেপ্ট ফাংশনটা দুইটা ভ্যালু রিটার্ন করছে, একটা নাম হচ্ছে কিউ আর একটা নাম হচ্ছে এডিটিআর। বলতে পারবা কিউটা কি আসলে? কিউটা কি? কিউ হচ্ছে একটা যেখানে একটা ফাংশন লেখা না কিউ কমা এডিটিআর এস ডট এক্সেপ্ট। কিউ হচ্ছে একটা সকেট আর এডিটিআর হচ্ছে একটা স্ট্রিং। আমাদের এডিটিআরটা নট নেসেসারি, আমাদের দরকার হচ্ছে কিউ। এখানে কি হলো জানো? এই যে এস কথাটা আছে না, এস যে একটা সকেট, তাহলে এখন আমাকে বলো এসও একটা সকেট আর কিউও একটা সকেট, রাইট? ফাংশনটা এই সকেটটা যখনই অ্যাকসেপ্ট করে নিল ক্লায়েন্টের কানেকশনটা, দেখা যাচ্ছে অ্যাকসেপ্ট করার পরে সে নতুন একটা সকেট রিটার্ন করে দিল, সেই সকেটটা হচ্ছে কিউ। আমাকে বলতে পারবা এস আর কিউ এর মধ্যে পার্থক্য কি? স্যার কি হচ্ছে ডেস্টিনেশন সকেট, মানে যেটা থেকে আসছে, মানে সার্ভারে যেটা থেকে আসছে। আচ্ছা আচ্ছা, এস হচ্ছে সার্ভারেরটা। অ্যাকচুয়ালি কি জানো, আসলে তা না, দুইটাই সার্ভার সাইডের সকেট। বাট এখানে একটা কনসেপ্ট আছে, যদি বুঝতে অসুবিধা হয় একটু বইয়ে দেখো, আমাদের থিওরির বইতে আছে। সকেট দুই রকম সার্ভার সাইডে, একটা নাম ওয়েলকামিং সকেট, একটা নাম ডেডিকেটেড সকেট। এখানে ওয়েলকামিং সকেট কোনটা জানো? বলতে ধরতে পারবা কোনটা ওয়েলকামিং সকেট? কে ওয়েলকাম করতেছে? ওয়েলকাম কিউ করতেছে না এস? এস করতেছে স্যার। এস করতেছে, মানে অন্যের থেকে যে কানেকশন রিকোয়েস্টটা আসতেছে সেটা অ্যাকসেপ্ট করতেছে কি? এস না? তাহলে এসটা হচ্ছে ওয়েলকামিং সকেট। এস এর কাজই কি জানো? এস এর কাজই হচ্ছে ক্লায়েন্ট সাইডের রিকোয়েস্টগুলা করা, অ্যাকসেপ্ট করা। সে ওই কাজের জন্য ব্যস্ত। কিউটা কিসের জন্য তাইলে? কেন এইটা থেকে আবার একটা নতুন সকেট তৈরি হলো? এইখানেই আসলে এই কোশ্চেনটার অ্যান্সার, যে এর পরবর্তীতে ক্লায়েন্ট যে ডেটাটা চাচ্ছিল সেই ডেটাটা সার্ভার পাঠাবে না। সার্ভার যখন পাঠাবে সে না এস দিয়ে সেট করবে না, সে কি দিয়ে সেট করবে জানো? দেখছো এখানে কি দিয়ে সেট করা আছে? কিউ দিয়ে। তার মানে কিউটা হচ্ছে ডেডিকেটেড সকেট। ডেডিকেটেড সকেটটা কিসের জন্য? ফর দ্যাট স্পেসিফিক ক্লায়েন্ট কানেকশন। অর্থাৎ যে ক্লায়েন্টের সাথে কথা বলবা তুমি কখনোই সার্ভার সাইড থেকে এস ইউজ করে ডাটা পাঠাও না, তুমি ইউজ করবা কিউ ডট সেন্ড আর কিউ ডট সেন্ড অল, কিউ ডট সেন্ড, কিউ ডট রিসিভ, এটা করতে পারো। বলেও এস ডট সেন্ড না। এস এর কাজই হচ্ছে কানেকশন রিকোয়েস্ট রিসিভ করা, আর ইয়ার কাজ হচ্ছে, কিউ এর কাজ হচ্ছে ইয়ার। তার মানে কিউটা হচ্ছে তুলনামূলক টেম্পোরারি। এজন্য দেখছো আমরা যখন ক্লোজ করলাম সার্ভারটা, আমরা কি কিউকে ক্লোজ করছি?
কিউ কে কিন্তু ক্লোজ করিনি, ক্লোজ করছি এস কে। কারণ কি, এসটা তুমি বানাইছো, এটা ম্যানুয়ালি বানানো, এই জন্য এটা ম্যানুয়ালি ক্লোজ। কিউ আমি বানাই নাই, এই জন্য কিউটা টেম্পোরারি, তো কোড থেকে বের হয়ে গেলে কিউ অটোমেটিক হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তাহলে এটা একটা নতুন কনসেপ্ট আসলো যে ওয়েলকামিং সকেট আর ডেডিকেটেড সকেট। ঠিক আছে, তো এখন কি হবে, তাহলে ক্লায়েন্ট ফাংশন কানেক্ট করার সাথে সাথে সার্ভার ফাংশন এসে চলে আসলো, অ্যাকসেপ্ট করে ফেললো। এরপরে ক্লায়েন্ট কি করলো, সরি, এরপরে মনে হয়, হ্যাঁ দেখো তো কি হয়েছে, সার্ভার এরপর বলছে যে ক্লায়েন্টকে একটা ডেটা পাঠাও, এন্টার দ্য ডেটা টু বি সেন্ট। এই ইনপুট ফাংশনটা বলো তো, সিতে ইনপুট ফাংশনটা কোন, কি ফাংশন? স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশন তার মানে সার্ভার ক্লায়েন্টকে বলতেছে একটা ডেটা পাঠাও। এটা শুনে এই যে ডেটাটা আছে, এই ডেটাটা কিউ কি করে দিবে, কিউ হচ্ছে ইয়াকে সেন্ড করে দিবে, কিউ ডট সেন্ড করে দিবে এই ক্লায়েন্টকে, এই ক্লায়েন্টকে সেন্ড করে দিবে। ওই যে সেন্ড করলো সেই মেসেজটা আবার ইয়া পড়ে নিবে, এই মেসেজটা পড়ে নিবে হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট পড়ে নিয়ে এই মেসেজটা আবার কি করবে, ক্লায়েন্টকে আবার এই মেসেজটা ডিকোড করে প্রিন্ট করে দিবে। তার মানে ক্লায়েন্ট টু সার্ভার কানেকশন তৈরি হলো, সার্ভার এরপর ক্লায়েন্টকে একটা মেসেজ পাঠাইলো, এই জন্য আমরা লিখলাম কিউ ডট সেন্ড, আর ক্লায়েন্ট সেই মেসেজটা আবার ধরে নিল, সেই মেসেজটা ধরে ক্লায়েন্ট আবার প্রিন্ট করে দিল যে সার্ভার আমাকে এই মেসেজটা পাঠাইছে। তার মানে এটা সিম্পলি একটা চ্যাট মেসেঞ্জারের মতো হয়ে গেল। ডান পাশ থেকে বাম পাশে মেসেজ আসলো, সেম কাজটা কি এ পাশ থেকে ও পাশে করা যেত না? তাহলে কি লিখতে বলো তো, এস ডট, এখানে একটা এস ডট সেন্ড দিতা, আর এখানে কি হইতো, এস ডট রিসিভ, তাই না? তাহলে হয়ে যেত, রাইট? নাকি অন্য কিছু? না স্যার, এটাতে হয়ে যাওয়ার কথা। মানে কি বলছি বুঝতে পারছো? এই পাশে যখন পাঠাইলা কিউ ডট সেন্ড করলা, আর রিসিভ করলা হচ্ছে এস ডট রিসিভ। তাহলে এই পাশ থেকে যদি সেন্ড করতে চাইতাম তাহলে কি লিখতাম, এস ডট সেন্ড, জি স্যার। আর এই পাশে লিখতে গিয়ে এস ডট রিসিভ, রিসিভ, তাই না? জি স্যার। তেমনই কি কথা ছিল? না স্যার, কিন্তু এখানে তো আমার ওই যে কিউ করে নিয়ে আসা লাগবে না, মানে কিউ দিয়ে হচ্ছে পাঠানো লাগবে, সেন্ড করা লাগবে। তাহলে এস ডট রিসিভ কেন বললা, কি হবে, কিউ ডট রিসিভ হবে, জি স্যার। সিম্পলি কিউ ডট রিসিভ। হ্যাঁ, তার মানে কিউ কিউ দিয়ে সব কাজ হবে, এস এর কাজ শেষ, এস হচ্ছে পরের কানেকশনের জন্য। আচ্ছা, তো আমার মনে হয় এটার একটা ইয়া দেখি, তাই না? এটার হচ্ছে বলতো, এখানে তো দুইটা ফাইল, দুইটা কি একই টার্মিনাল থেকে রান করা যাবে? ফাইল তো এবার দুইটা, আগের মতো তো একটা না, একটা ক্লায়েন্ট একটা সার্ভার, দুইটা তো রান করা যাবে না, স্যার দুইটা আলাদা টার্মিনাল তৈরি করতে হবে আলাদা স্যার। টার্মিনাল। বলতো কোনটা আগে রান করবো? স্যার সার্ভারটা করলে ভালো হয় স্যার। অবভিয়াসলি আগে সার্ভার না করলে তো ক্লায়েন্ট আসলে চলবে না। তাহলে পাইথন 3 সার্ভার ডট পি, তাহলে সার্ভার আটকে আছে, লিসেনিং ফর কানেকশন। তাহলে এখানে এটা থাকলো। আচ্ছা, আমরা এখানে আরেকটা টার্মিনাল ওপেন করি, এটা হলো তাহলে সার্ভার লিসেনিং মোডে, ক্লায়েন্ট হচ্ছে ছোট করে দিই, তাহলে এটার ক্ষেত্রে হবে পাইথন 3 client ডট পি। তাহলে যেই ক্লায়েন্ট ডট পি রান করলাম, সাথে সাথে দেখছো সার্ভার পরের লাইনে চলে আসলো, কানেক্টেড উইথ 127.0 উইথ এত পোর্ট নাম্বার। অর্থাৎ এটা হচ্ছে সে যেই ক্লায়েন্টের সাথে কানেক্ট করলো তার ইনফরমেশন, যেমন আমার ডান পাশেরটার সাথে কানেক্ট হইল। এখন সে কি বলতেছে, এন্টার ডেটা টু বি সেন্ট। তাহলে ধরো আমি একটা ডেটা পাঠাই, এটা যদি দিয়ে আমি যদি একটা এন্টার দিই তাহলে কি হবে বলতো, এখন নেক্সট কি হবে, এই ডেটাটা কোথায় চলে যাবে? স্যার ক্লায়েন্টের পাশে, ক্লায়েন্টের ডান পাশের পোর্টে চলে আসবে, ডান পাশে টার্মিনালে চলে আসবে, আশা করা যায়। কি হলো যে মেসেজ ফ্রম সার্ভার হচ্ছে হ্যালো, ঠিক আছে? তো এটা হচ্ছে সিম্পল একটা ওয়ান সাইডেড চ্যাট মেসেঞ্জার, যেখানে এক সাইড থেকে শুধুমাত্র এক সাইড থেকে ডেটা যাইতেই থাকবে, আর এক সাইড থেকে ডেটা আসতে থাকবে। তো এটা তো খুব একটা ভালো কিছু হলো না, তোমরা এটাকে নিশ্চয়ই ভালো কিছু করতে পারো। আচ্ছা, আমাকে বলো, এই দুইটা যে পড়াইলাম মোটামুটি আমাদের
পড়ানোরটা শেষ। এখানে কোনো কোশ্চেন আছে? আমি মোটামুটি সব ফাংশনের বর্ণনাই দিছি। দেখি তো কোনো ফাংশন কি বাদ গেল। সকেট, সকেট দিয়ে কি হয়? সকেট বানায়, বাইন্ড দিয়ে হচ্ছে পোর্টের সাথে বাইন্ড করে, লিসেন হলো ওয়েট করে, এক্সেপ্ট কি করে? এক্সেপ্ট ফাংশন হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে কানেকশন এক্সেপ্ট করে, করে একটা ডেডিকেটেড সকেট আমাকে হলো করবে, তাই না? ডেডিকেটেড সকেট হচ্ছে রিটার্ন করে। এখন আসো, যেহেতু ক্লায়েন্ট সার্ভার হয়ে গেল, মোটামুটি ডান। এখন একটু বলি প্রজেক্ট কি করবা। হ্যাঁ, তোমাদের আবারও বলতেছি, বানাবা, পড়বা, ল্যাব ম্যানুয়াল পড়বা। ওকে, শোনো, টার্ম প্রজেক্টটা কি দেখো তো। টার্ম প্রজেক্টটা হচ্ছে তোমাদেরকে একটা ওয়েব সার্ভার বানাইতে হবে। এটা লোকাল ওয়েব সার্ভার বানাইতে হবে। মানে লোকাল ওয়েব সার্ভার মানে স্যার লোকাল মেশিনে রান করবে স্যার। লোকাল মেশিন, তোমারই কম্পিউটারে সার্ভারটা থাকবে, কোনো পাবলিক আইপিতে থাকবে না, লোকাল হোস্টই থাকলেই হবে। এটাই লোকাল ওয়েব সার্ভার। একটা ওয়েব সার্ভারে কি থাকে বলো তো? আসলে যে কোনো সার্ভারে ফাইল থাকে, সেই ফাইলটা তুমি চাও না, সেই ফাইলটা তুমি রিকোয়েস্ট করো, এরপরে হচ্ছে সার্ভার তোমাকে সেই ফাইলটা দেখা দেয়, এটাই তোমার ব্রাউজারে চলে আসে, রাইট? এভাবেই হয় না? আমরাও এখানে যে সার্ভারটা তৈরি করছি সেটা একটা ওয়েব সার্ভার তৈরি করবো। ওয়েব সার্ভারটা এইচটিটিপি প্রোটোকল অনুযায়ী চলবে। তার মানে এই ওয়েব সার্ভার দিয়ে যদি কোনো ফাইল আদান প্রদান করতে হয়, তাহলে রিকোয়েস্ট বা রেসপন্সগুলো যেগুলো যাবে সেগুলো এইচটিটিপি অনুযায়ী যাবে। এবার বলো নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে তোমার তো একটা ওয়েব সার্ভার অলরেডি বানানো আছে, তুমি একটা ক্লায়েন্ট ইউজ করবা। সেই ক্লায়েন্ট ইউজ করে ওই ওয়েব সার্ভারের কাছে একটা ফাইল রিকোয়েস্ট করবা, ক্লায়েন্ট সেই ফাইলটা তোমাকে সেট করবে। তো এই প্রজেক্টে দুইটা স্টেপ। প্রথম স্টেপে তুমি যে ক্লায়েন্টটা ইউজ করবা সেটা কি জানো? আমাদের পপুলার ওয়েব ক্লায়েন্ট, কি নাম তার? ব্রাউজার। ব্রাউজার একটা ওয়েব ক্লায়েন্ট না? জি স্যার। ওয়েব ক্লায়েন্ট, তাই না? একটা এইচটিটিপি ওয়েব ক্লায়েন্টের নাম হচ্ছে ব্রাউজার। তার মানে আমার একটা সার্ভার রানিং থাকবে, সেই সার্ভারের কাছে একটা ফাইল আছে, আমি ব্রাউজার দিয়ে এই ফাইলটা সার্ভারের কাছ থেকে চাবো। তাহলে ব্রাউজার আমাকে কি করবে? ফাইলের একটা রিকোয়েস্ট পাঠাবে কার কাছে? সার্ভারের কাছে। সার্ভার আবার আমাকে সেই কোডটা, সেই ফাইলটা কোথায় রিটার্ন করে দিবে? আমাকে হচ্ছে ব্রাউজারে রিটার্ন করে দিবে। তাহলে ধরো আমি একটা ডেমো দেখাবো। এই যে খেয়াল করছো, এই যে আমার না এই কোডটা বানানো আছে, যে কোডটা তোমাকে বানাইতে হবে। তাহলে এই কোডটা যদি আমাকে বানানো থাকে, তাহলে আমাকে এই কোডটা আগে সার্ভারটা রান করতে হবে না? আসো আমি সার্ভারটা রান করি। ওয়েব সার্ভার কি বলছে? রেডি টু সার্ভ। আচ্ছা, তার মানে এই সার্ভারটা তো রানিং থাকলো। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে তোমাকে একটা ব্রাউজার আসতে হবে। এই ব্রাউজার যেটা হচ্ছে আমি বললাম একটা এইচটিটিপি ক্লায়েন্ট, তার মানে সার্ভার রানিং, এখন একটা ব্রাউজার। এই ব্রাউজারের মধ্যে এসে তুমি এরকম একটা ইউআরএল লিখবে। কি? তোমার সার্ভারটা যেই আইপিতে লিসেনিং করতেছে, আমার এই কোডের মধ্যে কত দেওয়া আছে জানো? 127.0.0.1। এরপরে কোলন দিবা। কোলন দিয়ে কি লিখবো বলো তো? পোর্ট নাম্বার। ওই সার্ভারটা যেই পোর্টে লিসেনিং করতেছে, আমি কোডের মধ্যে দিয়ে রাখছি 4444। তারপরে কি লিখবো জানো? আমি যে ফাইলটা চাই, খেয়াল করো, আমার এই সার্ভারের এই ডিরেক্টরিতে একটা ফাইল আছে, ফাইলটার নাম এটা readme.txt। এই ফাইলের মধ্যে কি আছে? কিছু টেক্সট আছে। তাহলে আমি যদি এই ফাইলটা চাই, সার্ভার যদি রিটার্ন করে আমাকে ফাইলটা, তাহলে তোমার মনে হয় না ওই টেক্সটটা এখানে দেখানো উচিত? তাহলেই হয়ে গেল না? আমার ফাইল ট্রান্সফার হয়ে গেল না ক্লায়েন্ট থেকে? আসলে দেখি তাহলে এখানে ভালো মতো লিখি readme.txt। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাকে এখানে না, এখানে যা আছে এই যে লরেম ইপসাম, এটা এখানে দেখাবে। দেখো দেখেছে? তাহলে কি হলো জানো? তুমি একটা এইচটিটিপি ক্লায়েন্ট ইউজ করে, লাইক একটা ওয়েব ব্রাউজার ইউজ করে একটা সার্ভারের সাথে কমিউনিকেট করে কি করলা? একটা সার্ভারের সাথে কমিউনিকেট করে ফাইল ট্রান্সফার করো। এটা হচ্ছে তোমার কাজ। কারণ তোমার কাজ হলো এই ফাইলটা লেখা, এই ফাইলটা লেখা। আচ্ছা, সেটাতে বলার আগে আরো কথা বলবো। তার আগে আমাকে একটা কথা বলো তো, আমার এই ফাইলটা কি ক্লোজ হয়েছে? সার্ভারটা? না স্যার। সার্ভারটা দেখছো? একটা রিকোয়েস্ট আমাকে সার্ভিস দিয়ে সে কি
আবার কিসের জন্য বসে আছে না? রেডি সার্ভিসের জন্য on। কিন্তু আগের বার যে কোডটা লিখছিলাম কিছুক্ষণ আগে যে সার্ভারটা, সেটা কি এরকম হয়েছিল না ক্লোজ হয়ে গেছিল? স্যার ক্লোজ হয়ে গেছিল। তাহলে কি করতে হবে বলো তো সার্ভারকে আটকানোর জন্য? স্যার একটা কন্ডিশন দিয়ে তারপরে বলতে হবে যদি এই কিটা প্রেস করে। হ্যাঁ, or বলতে চাচ্ছো যে স্যার টার্মিনাল থেকে অফ করা সম্ভব স্যার। না, আমি সেটা বলিনি। বলছি যে এইখানে তো স্যার একটা লুপ চালাই দিলেই তো হয়ে যাবে। এক্স্যাক্টলি কি লুপ চালাতে হবে? স্যার একটা হোয়াইল লুপ দিয়ে দিব। একটা ইনফাইনাইট হোয়াইল লুপ চালাই দিই। জি স্যার, তাহলে এই সার্ভারটা অলওয়েজ রান করতে থাকবে। তাহলে ইনফাইনাইট হোয়াইল লুপ চালাই দিবা, বাস কাজ শেষ। কিন্তু আমার এইখানে এই সার্ভারটা যেটা আমার এখানে কোডটা লেখা, সেটা কিন্তু ইনফাইনাইট হোয়াইল লুপ নাই। এই জন্য এটা একবার রান করলে এটা কিন্তু একটা সার্ভার একজনকে রিকোয়েস্ট করে সার্ভার বন্ধ হয়ে গেল, এটাই কোনো সার্ভার হলো? সার্ভার তো রানিং থাকে। এটাই তোমার কাজ হচ্ছে এটা। ওকে, তো আমাদের প্রজেক্টের ফার্স্ট কাজ হলো এইটুকু। একটা HTTP ব্রাউজার ইউজ করে তুমি হচ্ছে এই ফাইলটা আনবা। আর যদি এমন হয় আমি হলো এখানে বুঝছো যে ফাইলটা চাইছি সেই ফাইলটা আমার এখানে নাই, যেমন আমি এখানে চাইছি এরকম একটা ফাইল re.txt, এই ফাইল তো আমার ওখানে নাই, তখন কি দেখাবে জানো? তখন আমাকে তোমার এইখানে দেখাবে কোনো ফাইল যদি না থাকে আমাদের কি এরর দেখায় যে 404, তাই না? এরকম কিছু একটা দেখায় না? তো তোমাকে তোমার কোডের মধ্যেই এরকম একটা মেসেজ পাঠিয়ে দিতে হবে সার্ভার থেকে, যেটা দেখে ব্রাউজার বুঝতে পারবে যে যে ফাইলটা আপনি চাইছিলেন সেই ফাইলটা সার্ভারে নাই। তো এই কাজটা তোমাকে করতে হবে। এখন এই কাজটা করার জন্য তোমাদের সুবিধার জন্যই আমরা দেখো কি করছি, অলরেডি এই কোডটা আমি লিখিয়ে দিছি। দেখতে পাচ্ছ কি দেওয়া আছে এখানে? একটা স্কেলেটন পাইথন কোড ফর দ্য ওয়েব সার্ভার। এই যে কোডটা আছে না, এই কোডটা অলরেডি তোমাদের দেওয়া আছে। সো তোমাকে গুগল থেকে বা কোনো ফ্রেন্ডের থেকে কপি করতে হবে না, লিটারালি তুমি ল্যাব ম্যানুয়াল থেকেই কপি করো, সমস্যা নেই। মনে থাকবে, আমি ল্যাব ম্যানুয়ালে কোড দেওয়া সত্ত্বেও অনেকেরই কিন্তু উল্টা পাল্টা গুগল থেকে কোড কপি করা দেখি। তার কারণ হচ্ছে ক্লাসে কিচ্ছু শোনে নাই, মনে করছে একটা অ্যাসাইনমেন্ট দিছি, স্যারকে একটা অ্যাসাইনমেন্ট আপলোড দিয়ে দিব, শেষ, স্যার খুলেও দেখবে না। আমি যদি দেখি যে আমার এই কোডের লাইন যা তার সাথে তোমার কোডের লাইনের কোনো মিল নাই, তাহলে কিন্তু 0 পাবা। বুঝতে পারছো? তোমার প্রথম কাজ হবে এখানে যে কোডটা দেওয়া লাইন বাই লাইন টাইপ করা। টাইপ করার পরে তুমি কি এখানে দেখতে পাচ্ছ মাঝখানে কি আছে? কি লেখা এগুলা? কমেন্ট লেখা আছে। কমেন্ট লাইন বলতেছে কি হয়েছে জানো? এসকেলেটর তো জায়গায় জায়গায় গ্যাপ আছে। তো তোমার কাজ কি? এই ফিল ইন স্টার্ট আর ফিল ইন এন্ড এইগুলাকে সরাই দিয়ে তোমাকে কি করতে হবে, এখানে যে লাইনটা আসলে বসা উচিত সেই লাইনটা আমাকে বসাইতে হবে। এখন তুমি যদি বলো এটা কেমনে পাবো, তাহলে আমার মনে হয় এই যে 3টা ফাইল আজকে পড়াইলাম, এই 3টা ফাইল যদি তুমি বুঝে থাকো তাহলে এই লাইনগুলো কমপ্লিট করতে পারবে। তাহলে তোমার কাজ কি? এই কোডটা তুলে দেন হচ্ছে এখানে যে লাইনগুলো মিসিং আছে সেগুলো কমপ্লিট করে এই কাজটা তৈরি করা। স্যার এটা কি একেবারে সেম টু সেম হওয়া লাগবে? মানে এই যে ভেরিয়েবলের নেমস গুলো না, কোশ্চেন হচ্ছে যে করতেছি না, তা সেম হইতে হবে না, কিন্তু বলতে চাচ্ছি এই স্কেলেটনটা থাকবে। আচ্ছা, এই স্কেলেটনটা থাকবে, মাঝখানে যে লাইনটা আছে সেগুলো তুমি হচ্ছে চেঞ্জ করবে। এই যেগুলো ফিল ইন আছে সেগুলো তুমি করতে পারবে। বাট অনেকের আছে কোডের চেহারাই আলাদা। ওকে, স্কেলেটন এটা থাকতে হবে। তারপরে তুমি যা ইচ্ছে ফিলিংগুলো তুমি কিভাবে লেখো সেগুলো তুমি লিখো। আচ্ছা, স্কেলেটনটা এটা থাকে। সেকেন্ডলি, তোমরা কি এই কথাটা জানো পাইথনের ক্ষেত্রে ইনডেন্টেশন খুবই একটা মারাত্মক জিনিস? জি স্যার। এই যে কোডটা এখানে আছে এটা যদি কপি পেস্ট করো না, এখানে কিন্তু ইনডেন্টেশন নাই। তোমরা প্রপারলি যদি ইনডেন্টেশন না দাও পাইথন কিন্তু এরর দিবে। ইনডেন্টেশন কোন জায়গায় দিবা বলো তো? হোয়াইলের পরে একটা দিতে এই যে হবে, হোয়াইলের পরে একটা দিবা, এই যে হোয়াইল ইফ থাকলে ইফের পরে দিতে হবে, ট্রাই এর পরে দিতে হবে, এই যে ট্রাই। হ্যাঁ, এখানে যদি ইফ এলস থাকে, ফর আছে না পরের পরে, মনে থাকবে এখানে ফরের পরে দিতে হবে। সো এই কাজগুলো একটু তোমাকে মনে রেখে করতে হবে, নাহলে কিন্তু দেখবা কোড এরর দিচ্ছে। ওকে, এখানে ট্রিপলির কে আসো, একটু আওয়াজ দাও তো। জি স্যার, ট্রিপলি থেকে। রাকিব হাসান, যা পড়াচ্ছি কিছু কি বুঝতে পারতেছো মনে হয়? স্যার আজকেরটা অনেকটাই মাথার উপর দিয়ে গেছে, পরে মানে মাত্রই ভাবতেছিলাম যে এটা পরে নিরিবিলি পজ করে করে লাইন বাই লাইন দেখতে হবে স্যার। ওকে, হ্যাঁ, মোটামুটি তাহলে তুমি দেখছো যে আমি কিন্তু কোনো লাইন বাদ দিইনি। তো তুমি যদি ভিডিও
টেনে টেনে মানে একটু একটু করে দেখো, আমার মনে হয় একটা আইডিয়া পাবা, রাইট? একদিন আসলে সিএসসি এর স্টুডেন্টদের জন্য এগুলো খুব একটা, এগুলো মানে হাতের মতো, হাতের না, এটা জলের মতো শব্দ সহজ। আজকে নতুন দেখতেছি তো মাত্র, এই জন্য হ্যাঁ হ্যাঁ, ঠিক মাথা ঠিক, গোলা গোলা একটু কষ্ট হবে। আর কেউ নাই ট্রিপলির? একজনই, আর যেন কে ছিল আমার মনে আসতেছে। স্যার হ্যাঁ, তুমি আয়শা নাসরিন, তুমি বুঝছো কিছু? স্যার আমারও স্যার প্রবলেম হচ্ছে ধরতে, আমি ধরতে পারতেছি না স্যার। এটা রেকর্ডিংটা আবার দেখে তারপরে স্যার এক্স্যাক্টলি, রেকর্ডিং দেখে তোমার যদি মনে হয় যে কোনো কনফিউশন হচ্ছে তাহলে আমাকে বলতে পারো, কারণ বাকিদের আসলে এটার কোনো দরকার নেই, ওরা এমনি বুঝতে পারছে। ট্রিপলিদের জন্য একটু কষ্ট হবে। জি স্যার। ইনফ্যাক্ট কম্পিউটার নেটওয়ার্ক ল্যাবটা হওয়া উচিত ছিল এরকম যে ম্যাক্সিমামই থাকবে প্রোগ্রামিং, একটা দুইটা থাকবে প্যাকেট ট্রেসার। কারণ আমরা কি করি বলতো, আমাদের ম্যাক্সিমামই হলো প্যাকেট বেচার করি স্যার। প্যাকেট ট্রেসার আর একটা দুইটা হলো প্রোগ্রামিং, যেটা হওয়ার কথা স্যার ছিল। প্রোগ্রামিং করা আর কি কি আছে স্যার টপিক এই সকেট ছাড়া? সকেট ছাড়া আছে খুবই পপুলার একটা সিলেক্টিভ রিপিট গো ব্যাক এন্ড ইমপ্লিমেন্ট করা। করছো না সিলেক্টিভ রিপিট গো ব্যাক এন্ড? না স্যার। ও তোমাদের, তুমি তো আমার সেকশনে না, আচ্ছা সমস্যা নেই, আজকেই পড়বা। সিলেক্টিভ রিপিটের গো ব্যাক এন্ড হচ্ছে টিসিপি রিলায়েবল ডাটা ট্রান্সফারের একটা টপিক, যেটা দিয়ে হারানো প্যাকেট উদ্ধার করা যায়। তো সেই জিনিসটা, সেই প্রোটোকলটা ইমপ্লিমেন্টেশন একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে এই যে এনকোডিং ডিকোডিং, মানে ডেটা গেল, ডেটা এই পাশ থেকে ও পাশে যাওয়ার সময় কিছু হয়ে গেছে, এরর হয়েছে, এই এররটা ওই পাশে কারেকশন করা, সামথিং লাইক দ্যাট, এরকম কিন্তু। মানে তোমাকে যেটা বললাম সিলেক্টিভ রিপিট গো ব্যাক এনে একটা 4 সপ্তাহের প্রজেক্ট হয়, এটা একটা সকেট প্রোগ্রামিং একটা প্রজেক্ট। এরকম করতেই তো 6 সপ্তাহ চলে গেল। তারপরে বাকিটুকু হচ্ছে প্যাকেট ট্রেসার। এবং তারপরে টার্ম যে প্রজেক্টটা হয় না, ম্যাক্সিমাম ভার্সিটিতে টার্ম প্রজেক্ট হয় একটা সিমুলেশনের উপরে। তোমরা কি এসের নাম শুনছো? NS2 NS3 তে কাজ করে। হ্যাঁ, NS2 মানে নেটওয়ার্ক সিমুলেটর 2, নেটওয়ার্ক সিমুলেটর 3, এইগুলাতে হচ্ছে প্রজেক্ট হয়। বাট আমাদের 3 মাসের সেমিস্টারে এগুলা করা সম্ভব না। এগুলো ম্যাক্সিমাম 6 মাসের সেমিস্টার যাদের, তারা এগুলো করে। এই জন্য আমাদের আসলে প্যাকেট ট্রেসারই করতে হয়, যদিও চাইলেই করা যায়। যাই হোক, সমস্যা নেই। তো কি ছিল, আমরা প্রজেক্ট দেখাচ্ছিলাম, প্রজেক্টটা তো অর্ধেক হলো। প্রজেক্টের নেক্সট কাজ কি? প্রজেক্টের নেক্সট কাজ হচ্ছে তুমি এই যে ক্লায়েন্টটা ইউজ করলা, বলো তো ক্লায়েন্টটা কি এই ব্রাউজার তুমি বানাইছো? অবভিয়াসলি না, এই ব্রাউজার তো বানানো। এখন না ব্রাউজার ইউজ করা যাবে না। তোমার নেক্সট স্টেপ হচ্ছে তোমাকে ইনস্টেড অফ ইউজিং এ ব্রাউজার রাইট ইউর ওন ক্লায়েন্ট টু টেস্ট দ্য সার্ভার। তার মানে এই যে এখানে একটা ক্লায়েন্ট বানাইছো না, এই ক্লায়েন্টটা কি HTTP ক্লায়েন্ট তোমার মনে হয় এই কোডটা? না স্যার। না, কারণ কি জানো, এখানে যে মেসেজ পাঠাইছি তার সাথে গেট টেট কিছু নাই। ভাইরাস এইটা যা ছিল না, এটা কিন্তু একটা HTTP ক্লায়েন্ট ছিল, কারণ এখানে গেট আছে, দেখছো? তো তোমার কাজ হচ্ছে এইটার স্ট্রাকচার ফলো করে একটা বানানো, একটা কি বানানো, একটা HTTP ক্লায়েন্ট বানানো। ঠিক আছে, তাহলে তোমার কাজ হচ্ছে HTTP ক্লায়েন্ট ব্রাউজার না ইউজ করে একটা আলাদা পাইথন ফাইল বানানো। আচ্ছা, এখন বলো ইওর ক্লায়েন্ট কি হয়েছে? ইওর ক্লায়েন্ট উইল কানেক্ট টু দ্য সার্ভার, send an HTTP request to the server for the file and display the server the response. ওকে, এখন বলো এই ব্রাউজারে যখন আমরা এরকম একটা কাজ করলাম, তুমি কয়টা প্যারামিটার ইনপুট দিছো এই ব্রাউজারে এই ফাইলটা পাওয়ার জন্য? স্যার 3টা স্যার। একটা হচ্ছে আইপি, একটা হলো পোর্ট, আর একটা কি স্যার ফাইলের নাম। তাহলে তুমি যখন ব্রাউজার ইউজ করবা না, তুমি যখন নিজের থেকে একটা HTTP ক্লায়েন্ট ফাইল বানাবা, তখন তোমাকে 3টা প্যারামিটার ইনপুট দিতে হবে না? ওই 3টা প্যারামিটার তোমরা কিভাবে ইনপুট দিবা বলো তো? কমান্ড লাইন আর্গুমেন্ট নাম শুনছো? জি স্যার। অবশ্যই শুনছো। কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে কি করে দিবা? তিনটা পাঠিয়ে দিবা। অর্থাৎ তুমি যখন এই কোডটা রান করবা তখন কি লিখবা জানো? এই যে এতক্ষণ আমরা কি লিখতেছিলাম, এরকম না, পাইথন 3, তারপরে হচ্ছে সে ওয়েব সার্ভার, এরকম লেখা না, client.py, এরকম না? এরপরে কি লিখবা? এরপরে শেষ করে দিবা, এরপরে স্পেস দিয়ে লিখবা হচ্ছে 127.0.0.1, তারপরে স্পেস দিয়ে লিখবা 4444, তারপর স্পেস দিয়ে লিখবা readme.txt।
বোঝা গেল? তাহলে এই তিনটা কি হবে এখন? এই তিনটা হয়ে গেল আমার কমান্ড লাইন আর্গুমেন্ট। একটু ইন্টারনেট সার্চ করে দেখো তো পাইথনে কমান্ড লাইন আর্গুমেন্ট কিভাবে নেয়। খুবই সহজ। তোমরা কি ব্যাশ ইউজ করছো? ব্যাশ জি স্যার, ব্যাশ ইউজ ব্যাশ ইউজ করলে তো তাহলে নিশ্চয়ই ব্যাশ ইউজ করলে তো আর কোনো সমস্যা নেই। ব্যাশ স্ক্রিপ্টের সময় আর্গুমেন্ট পার্সন নামে একটা মডিউল আছে, ওইটা দিয়ে ওই arc0 arc1 এরকমই কিছু একটা হবে, তাই না? তাহলে বোঝা গেল এই দুইটার মধ্যে পার্থক্য। হ্যালো, স্যার মেবি নেট চলে গেছে। শোনা যাচ্ছে? জি স্যার। কি বলছি বলো তো লাস্টে? প্লিজ। কমান্ড লাইন আর্গুমেন্ট। কমান্ড লাইন আর্গুমেন্টে আটকে গেছিলাম। আচ্ছা, তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে একটা দুইটা ফাইল বানানো, না একটা ওয়েব ক্লায়েন্ট আর একটা ওয়েব সার্ভার, দুইটা পাইথন ফাইল বানাইতে হবে। আর কি করবা? আর হচ্ছে তোমার যে এই যে ব্রাউজারে যে ইয়াটা আসলো, ব্রাউজারে যে ফাইলটা আসলো, এটার একটা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশটের সাথে এই দুইটা ফাইল একটা ফোল্ডারের মধ্যে, এই ফাইলগুলোর নাম দিবা এইভাবে, ওয়েব সার্ভার, রোল, আইডি, ওয়েব ক্লায়েন্ট দিয়ে স্ক্রিনশট নিয়ে তিনটাকে একটা ফোল্ডারের মধ্যে দিয়ে এলএমএস এ জিপ করে আপলোড করে দিব। বলতে চাচ্ছিলাম যে এটা নর্মাল টাইমে আমাদের কি থাকে জানো? নর্মাল টাইমে এটা থাকে আমাদের একটা অ্যাসাইনমেন্ট। এবার এটাকে আমি মডিফাই করে প্রজেক্ট করছি যাতে অনলাইন ক্লাস কষ্ট কম করতে হয়। আমাকে বলো, এটা শুক্রবারের মধ্যে দিতে পারবা না? স্যার পসিবল হবে না স্যার। স্যার কোন শুক্রবার? এই শুক্রবার? না স্যার, তাহলে কি আরো সময় লাগবে? এটা করতে কতক্ষণ লাগবে জানো? 2 ঘন্টা লাগবে। স্যার অন্য ক্লাস আছে স্যার। আচ্ছা আচ্ছা, অন্য প্রশ্ন আছে? আপনারই সিটি আছে স্যার, আপনারই সিটি আছে থিওরিতে। তাহলে কি 1 সপ্তাহ দেওয়া লাগবে? স্যার 1 সপ্তাহ না দেন স্যার, 4 থেকে 5 দিন স্যার টাইম দিলে এনাফ মেবি স্যার। আচ্ছা, এটা সময় কমই লাগে স্যার করতে, কিন্তু হচ্ছে স্যার ওই অন্যান্য শিডিউলের কারণে স্যার একটু সমস্যা। এটা কত উইক চলে? 2 তারিখ তাই না? জি স্যার। 16 তারিখ দিলাম হবে? স্যার এত বেশি মনে না লাগবে স্যার। আচ্ছা স্যার দেন, সমস্যা থাকুন স্যার। 16 তারিখ দেন স্যার, আমাদের একটু বুঝতে সমস্যা। 16, এটা কোন মাস? 09
এটা হচ্ছে 2020। ওকে, আমার মনে হয় এটা নিয়ে আর কেন, কারণ এই জন্য দিলাম আন্দাজে, এমনি বলছে কালকে দিয়ে দেওয়ার কথা, আসলে তা না। যখন প্রজেক্টটা করবা আন্দাজি আরেকজনেরটা প্লিজ কপি করো না। যে কয়টা লাইন এমনি তো 70% কোড তো এখানে করেই দেওয়া। তোমার কাজ হচ্ছে আমি আজকে যা পড়াইছি যদি না বুঝে থাকো একটু ভিডিওটা দেখবা, দেখে কোন কোন লাইনগুলো মিসিং আমি শিওর অলরেডি বুঝে যাবে। আমি তোমাকে বলে দিই যে লাইনগুলো মিসিং আছে সেগুলো এই 3টা ফাইলের মধ্যে ইয়ে আছে, লুকানো আছে। এই 3টা ফাইল থেকে লাইনগুলো ধরে ধরে ওখানে বসে, একটু অন্যেরটা ধরে কপি করো না। আর যদি কারো কাছ থেকে সাহায্য নেও যেন বুঝো যে হ্যাঁ আমি না এই কোডটা লিখলাম, এই কোডটা এই কাজ করে। কারণ পরীক্ষায় আমি যেটা লিখতে দিব আদারওয়াইজ সেটা তুমি পারবা না মুখস্থ করলে। অন্যের থেকে বুঝলেও যেন একটু বুঝে বুঝে ইয়া করো, এটাই বলতে চাচ্ছি। সো প্রথম কথা হচ্ছে আমার ভিডিওটা দেখে তারপরে হচ্ছে এই কোডটার কাছে আসো, তাহলে বেটার হয়। এই জন্য আমি তোমাদের সময় দিলাম একটু, এখনই দিতে হবে না, পরে ছড়ে তারপরে এটার কাজ করো। আর তোমাদের জন্য যেটা হয়তো একটু সার্চ করতে হবে যে কমান্ড লাইন আর্গুমেন্ট কেমনে নেয়, এটা একটু সার্চ করতে হবে। এই আর হচ্ছে HTTP ক্লায়েন্টটা যখন বানাবা কমান্ড লাইন আর্গুমেন্টগুলো ইনপুট নিবা, এবং মনে রাখো ক্লায়েন্ট যখন কোনো মেসেজ পাঠাবে তখন সেই মেসেজের ফরম্যাটটা হবে এরকম, এই যে গেট, এভাবে করে মেসেজ পাঠাতে হবে, ঠিক আছে? এই যে ক্লায়েন্টে যে মেসেজ পাঠানো, এমনি করে কিন্তু মেসেজ পাঠানো যাবে না, মেসেজটা বানাইতে হবে এইভাবে। আবার সিমিলারলি বলো তো আমাকে একটা জিনিস ধরতে পারো কিনা, সার্ভার যখন তোমাকে রেসপন্স দিবে সার্ভার কি একটা HTTP রেসপন্স দিবে না? ওই যে ফাইলটা ওটা একটা HTTP, তাহলে তোমার মনে হয় ওই HTTP রেসপন্সের জন্য প্রথম লাইনটা কি লিখতে হবে? ওই রেসপন্স মেসেজটা কিন্তু এবার তোমাকেই বানাইতে হবে, যেহেতু তুমি সার্ভার লিখতেছো। তাহলে এটার প্রথম লাইন কি হবে? মেসেজ ইকুয়ালস HTTP 1.1, এর পাশে না এর পাশে ভুলে গেছি, এর পাশে ভুলে গেলাম কেন? ছিল এটাতে না, 4.1 HTTP/1.1 / তারপরে কি লিখতে হবে? 200। ওকে, এই মেসেজটা কিন্তু এবার তোমাকে জেনারেট করে পাঠাইতে হবে, ঠিক আছে? কারণ এবার যে সার্ভার, গতবার কেন এটা পাঠাইতে হয়নি বলতো? এই কোডে এটা লিখতে হয়নি কেন? স্যার এটা তো সার্ভার ছিল না, এটা তো ক্লায়েন্ট। সার্ভার, এটা ক্লায়েন্ট, সার্ভার না জিমেইল যখন পাঠাইছে সেটা ওভাবেই পাঠাইছে। এবার তো আর জিমেইল নাই, এবার তো তুমি সার্ভার বানাবা। তোমাকে যখন মেসেজটা পাঠাইতে হবে তোমাকে না এইভাবে করেই মেসেজটা পাঠাইতে হবে, জাস্ট খালি সিম্পলি ফাইল পাঠাইলে হবে না। কারণ সিম্পলি যদি ফাইল পাঠাও তোমার ব্রাউজার কিন্তু ধরতে পারবে না, ব্রাউজার বলবে এটা কি মেসেজ আসলো, আমি তো চিন্তিছি না এটা। ওকে স্যার পুরো বডিটা কি লিখতে হবে, লাইক না, কানেকশন? জাস্ট ফার্স্ট লাইন, হেডার লাগবে না। এরপরে কি অ্যাড করে দিবা এটার সাথে? তোমার যে ওই যে ফাইলটা, ফাইলের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা, এই যে এই টেক্সটটা, এই টেক্সটটা, বুঝতে পারছো? হেডারটা তো তুমি জানো, হেডারটা কি অপশনাল, তার মানে প্রথম লাইনটা লাগবে আর হচ্ছে বডিটা লাগবে। এটা হলো রেসপন্সের জন্য। আর রিকোয়েস্টের সময় এটা যদি গেট হয় তাহলে তো ইয়াটাও লাগে না, বডিটাও লাগে না, শুধু কি দিলেই হয়? ফার্স্ট লাইনটা দিলেই হয়। ওকে, দেখি তো এখানে এটা বানানো আছে কিনা। না, এখানে কিন্তু এটা বানানো না, এটা তোমাকে করতে হবে। এখানে কি করছে জানো? এই কোডটার মধ্যে কি লেখা আছে? এই কোডটার মধ্যে এই যে এটা দেখে কি মনে হয় এটা কি? স্যার ফাইল রিড করতেছে, ফাইল ওপেন করছে, ওপেন করে ফাইলটা রিড করতেছে। তার মানে ফাইল ওপেন করে এই ফাইলটা তো তোমাকে রিড করতে হবে না? এই readme.txt যা আছে সেটা তো রিড করে এই ব্রাউজারে সেন্ড করতে হবে। তো ফাইলটা নিশ্চয়ই ওপেন করতে হবে, ফাইলটা রিড করতে হবে, এগুলো সবকিছুই না কোডের মধ্যে লেখা আছে। তারপরে বাইট ধরে ধরে সেটাকে সেন্ড করতে হবে, সেটাও লেখা আছে। যেটা লেখা নাই সেই কাজগুলো তোমায় করতে হবে। তার মধ্যে একটা আমি বলে দিলাম, কি সেটা? এই মেসেজটা অ্যাড করতে হবে, যেটা কিনা করা নাই। তো মনে পারবে, হ্যাঁ একটু চেষ্টা করলেই এটা, একদিন সময় দিলে এটা পেরে যাবে। তো ডেডলাইন দেওয়া থাকলো 16/9,
আজকে থেকে 14 ডেজ পরে 13-14 দিন পরে এটা দেওয়া থাকলো। আশা করি 2 সপ্তাহ সময় আনা পাবে। ওকে, কোনো কোশ্চেন থাকলে বললো, একটু হোল্ড করো দেখি তো। মেল পাঠাচ্ছে, তাকে মেল দাও। ঠিক আছে, মেলে আমাকে সিসিতে রেখে বলো আমার টাইম কনফ্লিক্ট হচ্ছে আমার সেকশনটা। তোমার মঙ্গলবারে কি অবস্থা? 13 ক্রেডিট নিয়েছো, তাহলে ওইভাবে হবে না, সমস্যা হবে। তুমি ইয়া করো, মনিরকে আর সাক্ষর স্যারকে যারা আছে সিসিতে রেখে আমাকে মেল দাও, বলো যে আমার কনফ্লিক্ট হচ্ছে, এভাবে সম্ভব না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, তো কি যেন বলতেছিলাম বলতো? শেষ আমাদের মোটামুটি আজকের প্রজেক্টের কথাবার্তা বলা শেষ। প্রজেক্ট স্ল্যাশ অ্যাসাইনমেন্ট। ও প্রজেক্ট কি কয়জনের হবে? স্যার একজনেরই না? হ্যাঁ একজনেরই। এই প্রজেক্টে 10 জন মিলে করার কিছু নাই। একলা একলা প্রজেক্ট করবে, একলা একলা কোড করবা, ভালো হবে। কারো কোড কাউকে দেখাইতে হবে না। হ্যাঁ, তাহলে হচ্ছে ইন্ডিভিজুয়াল করবা, উইন্ডো ওপেন থাকবে, ইয়া করে দিবা, আপলোড করে দিবা। এইটুকু বলে আমাদের মোটামুটি শেষ। স্যার একটা প্রশ্ন